বন্ধুরা, কল্পনা করুন সেই দৃশ্যের যেখানে বাতাসেও বারুদের গন্ধ। এটা হলো চোর বাজার, যেখানে সর্দার উস্তাদ গর্জে উঠে বলেছিল, আমাদের মর্জির বাইরে এখান থেকে একটা পাখিও ডানা ছাপটাতে পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্ধকার চিরে প্রবেশ ঘটল এক বোকা মতন দেখতে ধনকুবেরের, যে আসলে ছদ্মবেশে আমাদের মোল্লা নাসিরুদ্দিন। তার হাতে ছিল একটা পুরনো কাগজ, আর মুখে ছিল এমন এক প্রতিজ্ঞা যা এই গল্পের সবচেয়ে বড় রহস্য। তিনি সেই ভয়ঙ্কর ডাকাতদের চোখে চোখ রেখে বললেন, আমার কাছে এমন একটা নকশা আছে যা তোমাদের সেখানে নিয়ে যাবে যার তোমরা আসল হকদার। ডাকাতদের মনে হলো সেই জায়গাটা বুঝি সোনার পাহাড়, কিন্তু তারা এটা বুঝতে পারল না যে মোল্লার শব্দের খেলা অন্য কিছু। কারণ মোল্লা জানতেন যে একজন চোর যে জিনিসের আসল হকদার হয় তা ধনরত্ন নয়, বরং অন্ধকার কারাগারের গড়াদ। লোভাতুর এই ৫ নেকড়ে কি সেই মুক্তির দ্বারের মানে বুঝতে পারবে, নাকি মোল্লার সেই ছেঁড়া ঘুড়ির কাগজ এদের ইতিহাস মুছে দেবে? তৈরি হয়ে যান, কারণ এই খেলায় যা দেখা যাবে তা আসলে ঘটবে না। স্বাগতম, এখানে আমরা নিয়ে আসি জ্ঞান আর বিনোদনে ভরা অদ্ভুত সব গল্প। আজকের গল্পটি ১০০ বছরের পুরনো, কিন্তু এর শিক্ষা আজও সমান গভীর। কথাটি সেই সময়ের যখন মোল্লার শহরে ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলছিল। প্রশাসন অসহায় ছিল, কারণ চোরদের আস্থানা কালো বাজার বা চোর বাজার এতটাই শক্তিশালী ছিল যে সেখানে কোনো সিপাহী পা রাখতে পারত না। মোল্লা সিদ্ধান্ত নিলেন, যদি আমি আইন ব্যবহার করতে না পারি তবে আমি বুদ্ধিমত্তা ব্যবহার করব। এটা ছিল এক বিপজ্জনক জুয়া। মোল্লা এমন এক পরিকল্পনা তৈরি করলেন যার প্রস্তুতি নিতে তার কয়েক সপ্তাহ সময় লাগল। আজ আমরা দেখব সেই মাস্টার প্ল্যানের প্রথম পদক্ষেপ। চলুন শুরু করি। আকবরপুর শহরের বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা আর ভয়ের ছায়া ছড়িয়েছিল। এটা সেই ভয় ছিল না যা কোনো বিদেশি আক্রমণকারীর তলোয়ার থেকে জন্মায়, আর না সেই আতঙ্ক যা কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে অনুভূত হয়। এই ভয় ছিল উই পোকার মতো, যা ধীরে ধীরে নিঃশব্দে শহরের ভিত ফোকলা করে দিচ্ছিল। শহরের মানুষ রাতে ঘুমাত ঠিকই, কিন্তু তাদের ঘুম ছিল পাতলা। সামান্য শব্দে কান খাড়া হয়ে যেত, সামান্য খসখস শব্দে বুক ধরফর করে উঠত। আর এই ভয়ের কারণ ছিল কালোবাজার। শহরের সীমানার ওপারে ঘন জঙ্গল আর পুরনো ধ্বংসস্তূপের মাঝে গড়ে ওঠা এমন এক এলাকা যেখানে আইনের আলো পৌঁছত না। সেখানে নিজস্ব আইন চলত, নিজস্ব রাজা ছিল, আর নিজস্ব মুদ্রাও ছিল। সেই মুদ্রা ছিল ছলনা, কপটতা আর চুরি। কালোবাজার শুধু একটি জায়গার নাম ছিল না, এটি ছিল এক অভেদ্য দুর্গ, যেখানে চোর, বাটপাড় আর খুনিদের রাজত্ব চলত। শহরের কোতোয়ালও সেই এলাকার নাম শুনে কাঁপত। সেই বাজার কোনো একজন ব্যক্তি চালাত না, বরং ৫ জন অত্যন্ত ভয়ঙ্কর আর ধূর্ত অপরাধীর একটি গোষ্ঠী ছিল, যাকে লোকে চুপি চুপি কালী মুঠি বা কালো মুঠি বলত। কালী মুঠ্ঠির এই ৫ ডাকাত ছিল জাহাঙ্গীর জাল্লাদ, সুলেমান সাপ, রাজিয়া বেগম, কালু খামোশ আর তাদের সর্দার, যার আসল নাম কেউ জানত না। সবাই তাকে শুধু উস্তাদ বলত। এরা পুরো শহরের নাধিশ্বাস তুলে দিয়েছিল। তাদের জাল এতটাই মজবুত ছিল যে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের খজনাও সুরক্ষিত ছিল না। মোল্লা নাসিরুদ্দিন, যিনি তার উপস্থিত বুদ্ধি আর পাণ্ডিত্যের জন্য সারা দেশে বিখ্যাত ছিলেন, এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। মোল্লা কোনো সিপাহী ছিলেন না, না তার তলোয়ার চালানোর কোনো দক্ষতা ছিল। তার শরীরও এমন ছিল না যে তিনি কারো সাথে শারীরিক লড়াই করতে পারেন। কিন্তু তার কাছে এমন এক অস্ত্র ছিল যার ধার যে কোনো তলোয়ারের চেয়ে বেশি, তার মস্তিষ্ক। মোল্লা জানতেন যে লোহা লোহাকে কাটে, কিন্তু বিষ কাটানোর জন্য অনেক সময় বিষ নয় বরং মধুর প্রয়োজন হয়। এমন এক মিষ্টি মধু যাতে আটকে গিয়ে মাছি নিজের প্রাণ হারায়। কয়েক সপ্তাহ পর্যন্ত মোল্লা নিজের বাড়ির মাটির নিচে নিজেকে বন্দি করে রাখলেন। লোকে ভাবতে লাগল, মোল্লা বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন, অথবা শহরের অবস্থা দেখে ভয় পেয়েছেন। কিন্তু বাস্তবতা ছিল অন্য কিছু। মোল্লা সেখানে এক নতুন মানুষের জন্ম দিচ্ছিলেন। তিনি একটি চরিত্র তৈরি করছিলেন। তিনি শহরের পুরনো পাঠাগার থেকে ম্যাপ আনিয়েছিলেন, আলাদা আলাদা ভঙ্গিতে কথা বলার অভ্যাস করেছিলেন এবং পোশাকের রঙের মনোবিজ্ঞান বুঝেছিলেন। মোল্লার বিশ্বাস ছিল যে যদি আপনাকে নেকড়ের পালে বেঁচে থাকতে হয়, তবে আপনার নেকড়ে হওয়া উচিত নয়, কারণ আসল নেকড়েরা নকলকে চিনে ফেলে। আপনাকে এমন এক মোটাসোটা আর বোকা ভেড়া হতে হবে যাকে দেখে নেকড়েদের জিভে জল চলে আসে আর তাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। লোভ, মোল্লা ভাবলেন, লোভই হল সেই চাবিকাঠি যা কালী মুঠ্ঠির মুঠি খুলে দিতে পারে। সেদিন অমাবস্যা ছিল। আকাশে তারা ছিল ঠিকই, কিন্তু মেঘেরা তাদের এমনভাবে ঢেকে রেখেছিল যেন কোনো রহস্য লুকানো হচ্ছে। মোল্লা নাসিরুদ্দিন তার পুরনো সুতির জামা খুলে ফেললেন। তিনি তার সাদা দাড়িকে এক বিশেষ ভেষজ রং দিয়ে রাঙালেন, যাতে তা একদম কালো আর চকচকে হয়ে গেল।
কিন্তু তাতে এক কৃত্রিমতা ছিল যা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল। তিনি মখমলের এক ভারী আলখাল্লা পরলেন, যা গাঢ় বেগুনি রঙের আর তাতে সোনালি সুতো দিয়ে কারুকাজ করা ছিল। এই আলখাল্লা চিৎকার করে বলছিল যে পরিধানকারী ধনী, কিন্তু তার রুচিবোধ খুব খারাপ। তিনি তার পাগড়ি বদলে ফেললেন। এখন তার মাথায় বিশাল ময়ূরের পালক লাগানো এক পাগড়ি ছিল, যাতে নকল হীরের ঝালর ঝুলছিল। আঙুলে তিনি পিতলের আংটি পরলেন, যাতে বড় বড় রঙিন কাঁচ লাগানো ছিল। দূর থেকে দেখে মনে হতো দামি রত্ন, কিন্তু জহুরির চোখ বলে দিতে পারত যে সেগুলো নকল। এটাই তো মোল্লা চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন চোরেরা তাকে এমন এক ভণ্ড ধনী ভাবুক যে নিজের সম্পদের জাঁকজমক দেখাতে চায়। এখন আর মোল্লা নাসিরুদ্দিন ছিলেন না, এখন তিনি ছিলেন সৈয়দ কামাল, বোখারার এক ধনী অথচ একান্তই বোকা আর বাঁচাল ব্যবসায়ী। এমন এক লোক যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ নিয়ে অহংকার তো করে, কিন্তু তার সামলানোর বুদ্ধি তার নেই। মোল্লা আয়নায় দেখলেন তার হাঁটার ধরন বদলে গেছে। এখন তিনি ঝুঁকে নয়, বরং বুক টান টান করে আর কিছুটা দম্ভ ভরে হাঁটছিলেন। তার চোখে যে সবসময় এক দুষ্টুমি ভরা উজ্জ্বলতা আর বুদ্ধিমত্তা থাকত, তাকে তিনি এক বোকামি আর অহংকার দিয়ে ঢেকে দিয়েছিলেন। তিনি নিজের কণ্ঠস্বর ভারী আর কিছুটা কর্কশ করে নিয়েছিলেন। বাহ সৈয়দ কামাল, বাহ, তিনি নিজের প্রতিবিম্বকে বললেন। তোমাকে তো সত্যি এমন এক শিকার মনে হচ্ছে যাকে লুট করার জন্য চোরেরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। তার সাথে একটি পুরনো সিন্দুক ছিল। এই সিন্দুক সেগুন কাঠের তৈরি ছিল, আর তাতে পিতলের নকশা ছিল। দেখতে এটি খুব ভারী আর দামি মনে হতো। মোল্লা এতে কিছু পুরনো বই, কিছু অদ্ভুত পাথর, পিতলের পুরনো বাসন আর এমন কিছু জিনিস ভরেছিলেন যা দেখতে রহস্যময় লাগত, কিন্তু আসলে সেগুলো ছিল আবর্জনা। কিন্তু এই সব কিছুর মাঝে তিনি একটি জিনিস খুব সাবধানে লুকিয়েছিলেন, এক টুকরো পুরনো কাপড় যার ওপর কিছু রেখা টানা ছিল। এটাই ছিল তার সবচেয়ে বড় চাল। মধ্যরাতে যখন শহর গভীর ঘুমে আচ্ছন্ন, সৈয়দ কামাল ওরফে মোল্লা নিজের খচ্চরে সাওয়ার হয়ে শহরের পশ্চিম ফটকের দিকে এগিয়ে চললেন। খচ্চরটিকেও তিনি রং বেরঙের ঝালর আর ঘণ্টা দিয়ে সাজিয়েছিলেন। খচ্চরের চলার সময় যে ঝনঝন শব্দ হচ্ছিল তা নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। এটা কোনো গুপ্ত মিশনে যাওয়া লোকের লক্ষণ ছিল না, বরং এটি ছিল কোনো মূর্খের ঘোষণা যে বলছিল, দেখো, আমি আসছি আর আমার কাছে অনেক টাকা আছে। শহরের সীমানা শেষ হলো আর জঙ্গল শুরু হলো। এখান থেকে রাস্তা সরু আর এবড়োখেবড়ো ছিল। বাতাসে আর্দ্রতা আর পচা পাতার গন্ধ ছিল। যেমন যেমন মোল্লা এগিয়ে যাচ্ছিলেন, পরিবেশ ভারী হয়ে আসছিল। গাছের ডালগুলো এমনভাবে ঝুলেছিল যেন কঙ্কালের হাত। এই রাস্তা সরাসরি চোর বাজারের দিকে যেত। সাধারণত মানুষ দিনের বেলাতেও এখানে আসতে ভয় পেত, কিন্তু সৈয়দ কামাল নির্ভয়ে বরং চরম অবহেলায় নিজের খচ্চর হাঁকিয়ে চলছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে জোরে জোরে বেসুরো গলায় এক পুরনো ফার্সি গান গাইছিলেন। সম্পদ আছে তো পৃথিবী আছে, বাকি সব বিরান, ও আমার সাকি পেয়ালা ভরে দাও। তার কণ্ঠ জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল। ঝোপঝাড়ের আড়ালে নড়াচড়া হল। মোল্লার কান, যা তার বোকামিপূর্ণ অভিনয়ের মাঝেও পুরোপুরি সতর্ক ছিল, খসখস শব্দ শুনতে পেল। তিনি জানতেন যে তিনি এখন আর একা নন। কালীমুঠ্ঠির চরেরা যারা জঙ্গলে ছড়িয়েছিল তারা তাকে দেখে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই দুই ছায়া গাছের আড়াল থেকে বেরিয়ে এলো আর রাস্তা আটকে দাঁড়িয়ে গেল। তাদের মুখে মুখোশ আর হাতে খোলা তলোয়ার। দাঁড়ায় মুসাফির, যান যদি প্রিয় হয় তো যা আছে এখানেই রেখে দে আর পিছু ফিরে যা। মোল্লা খচ্চর থামালেন, কিন্তু তার মুখে ভয়ের বদলে এক বিরক্তি আর অহংকারের ভাব ফুটে উঠল। তিনি তার মখমলের হাতা ঝাড়লেন আর ডাকাতদের এমনভাবে দেখলেন যেন তারা কোনো নোংরা আবর্জনা। সর সামনে থেকে, মোল্লা তার নতুন কর্কশ গলায় চিৎকার করে বললেন, তোমরা জানো তোমরা কার সাথে কথা বলছ? আমি বোখারার বিখ্যাত সওদাগর সৈয়দ কামাল। আমার হাতে এত সময় নেই যে তোমাদের মতো ছোটখাটো ছিচকে চোরদের সাথে কথা বলবো। আমাকে তোমাদের উস্তাদদের সাথে দেখা করতে হবে। আমাকে কালো বাজার যেতে হবে। ডাকাতরা এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। সাধারণত মানুষ তাদের সামনে অনুনয় বিনয় করত, প্রাণের ভিক্ষা চাইত, কিন্তু এই লোক শুধু তাদের অপমানই করছে না, বরং নিজে থেকেই তাদের গুহায় যাওয়ার জেদ করছে। দ্বিতীয় ডাকাতটি তার তলোয়ারের ডগা মোল্লার গলার দিকে ধরল। মুখ সামলে কথা বল বুড়ো, এটা কালো বাজার, কোনো সরাইখানা নয়। এখানে লোক নিজের মর্জিতে আসে না, আর এসে পড়লে মর্জিতে যেতে পারে না। মোল্লা উচ্চস্বরে এক অশিষ্ট হাসি হাসলেন। হা, তোমরা আমাকে ভয় দেখাবে? আরে বোকারা, আমি এখানে খালি হাতে আসিনি,
আমি এখানে ব্যবসা করতে এসেছি, এমন ব্যবসা যা তোমাদের সর্দারদের এতটাই ধনী বানিয়ে দেবে যে তাদের তোমাদের মতো অপদার্থদের পালার দরকার পড়বে না। আর যদি তোমরা আমাকে থামাতে চাও তো সানন্দে থামাও, কিন্তু মনে রেখো, যখন তোমাদের উস্তাদরা জানতে পারবে যে তোমরা সৈয়দ কামাল আর তার রাজকীয় খজনা ফিরিয়ে দিয়েছ, তখন তারা তোমাদের চামড়া ছাড়িয়ে তা দিয়ে ঢোল বানাবে। রাজকীয় খজনা শব্দটা শুনতেই ডাকাতদের চোখে উজ্জ্বলতা খেলে গেল। তারা একে অপরের দিকে তাকালো। তাদের লোভ সন্দেহর ওপর জয়ী হল। এই লোক হয়তো পাগল, অথবা সত্যিই এর কাছে এমন কিছু আছে যা খুব দামি। তার পোশাক, তার বোকামি ভরা নির্ভীকতা আর তার সেই বিশাল সিন্দুক, সবকিছুই এটাই ইশারা করছিল যে এ হল সোনার ডিম পাড়া মুরগি। ঠিক আছে, প্রথম ডাকাতটি তলোয়ার নামিয়ে বলল, কিন্তু তার গলায় তখনও হুমকি ছিল। যদি তোর মরার এতই তাড়া থাকে তবে চল, কিন্তু কোনো চালাকি করলে মাথা ধর থেকে আলাদা হবে। মোল্লা অবহেলার সাথে হাত নাড়লেন। চলো চলো, রাস্তা দেখাও, আর শোনো, আমার খচ্চরের খেয়াল রেখো, ও খুব নাজুক। তারা এগিয়ে চলল। জঙ্গল শেষ হলো আর সামনে এক বিশাল প্রাচীন কেল্লার মতো দেওয়াল দেখা গেল। দেওয়াল জায়গায় জায়গায় ভাঙা ছিল, কিন্তু তার বুরুজগুলোর ওপর মশাল জ্বলছিল। এটিই ছিল কালো বাজারের প্রবেশদ্বার। মোল্লা যেই সেই দরজার ভেতরে পা রাখলেন, তার সামনে এক অন্য জগৎ খুলে গেল। এটি নরকের এক দৃশ্য ছিল। সরু বলি, যাতে কাদা আর নোংরার স্তূপ, দুপাশে ভাঙাচোরা দোকান আর তাঁবু লাগানো। বাতাসে মদ, সস্তা আতর আর পোড়া মাংসের গন্ধ মিশেছিল। এখানে সব ধরনের অবৈধ জিনিস বিক্রি হচ্ছিল, চুরি করা গয়না, অস্ত্র, বিষ আর এমনকি মানুষও। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল এখানকার মানুষগুলো। প্রতিটি মুখে এক নিষ্ঠুরতা ছিল, প্রতিটি চোখে ছিল সন্দেহ। মানুষ নিজেদের মধ্যে কথা বলছিল না, তারা ফিসফিস করছিল। হাসির শব্দগুলোও ছিল ভীতিজনক, যেন কাঁচ ভাঙার শব্দ। মোল্লা ওরফে সৈয়দ কামাল তার অভিনয় আরও বাড়িয়ে দিলেন। তিনি তার খচ্চরে বসে চারদিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন কোনো শিশু মেলায় এসেছে। ওহ, কি চমৎকার জায়গা, তিনি জোরে বললেন, যার ফলে আশেপাশের অনেকের মাথা তার দিকে ঘুরল। একটু নোংরা, দুর্গন্ধযুক্ত, কিন্তু এতে এক আলাদা চরিত্র আছে। বোখারার বাজারগুলো তো এর সামনে ফ্যাকাশে। তিনি এক সরাইখানার সামনে থামলেন, যেখানে কিছু ভয়ঙ্কর দেখতে লোক বসে মদ খাচ্ছিল। মোল্লা খচ্চর থেকে নামলেন, অথবা বলা যায় জানত বুঝতে হোঁচট খেয়ে পড়লেন, আর নিজের জামাকাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালেন। এ ভাই, তিনি এক বিশালাকায় লোককে ডাকলেন, যার মুখে এক গভীর ক্ষত ছিল। একটু আমার খচ্চরটা ধরো তো, আর খবরদার ওর মালামাল স্পর্শ করবে না। এতে এমন সব জিনিস আছে যা তোমার 14 পুরুষ দেখেনি। সরাইখানায় নিস্তব্ধতা নেমে এলো। সেই বিশালাকায় লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে মোল্লার চেয়ে প্রায় 2 ফুট লম্বা ছিল। সে মোল্লাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। তুই নতুন এখানে? নতুন? আমি নতুন নই, আমি অনন্য। মোল্লা নিজের বুকে থাপ্পড় মেরে বললেন, আমি সৈয়দ কামাল। আমি এখানে কিছু বিক্রি করতে এসেছি, আর কিছু কিনতে। শুনেছি এখানে কালীমুঠ্ঠির রাজত্ব চলে, তাদের সাথেই দেখা করতে চাই আমি। আমার কাছে তাদের জন্য একটা প্রস্তাব আছে। ভিড়ের মধ্যে কারো হাসির শব্দ শোনা গেল। প্রস্তাব? আরে ও রইসজাদা, এখানে লোক প্রস্তাব দেয় না, তোলা দেয়। তুই নিজের প্রাণের নিরাপত্তা ভিক্ষা কর, ওটাই যথেষ্ট। মোল্লা নিজের পকেট থেকে একটা সোনার মোহর বের করলেন, যা আসলে তামার ওপর সোনার জল করা ছিল, আর তা বাতাসে উড়ালেন। মোহরটি মশালের আলোয় ঝিলমিল করে সোজা সেই বিশালাকায় লোকটির বাটিতে গিয়ে পড়ল। টুং করে আওয়াজ সবার নজর কাড়ল। এটা তো শুধু কথা শুরু করার দাম, মোল্লা হাসতে হাসতে বললেন। এক এমন হাসি যা বোকামি আর অহংকারের মিশ্রণ। আমার কাছে এমন হাজার হাজার মোহর আছে, কিন্তু আমি সেগুলো খয়রাত করি না। আমি ব্যবসায়ী। আমার সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী ক্রেতা চাই। কেউ আছে এখানে যে আসল মালের কদর বোঝে, নাকি সবাই এখানে শুধু ভাঙা চুড়ি বিক্রি করতে বসেছে? এটা ছিল এক জুয়া, এক অনেক বড় জুয়া। মোল্লা সেই সব লোকেদের চ্যালেঞ্জ করছিলেন যারা কথা বলার আগে গলা কেটে ফেলে। কিন্তু মোল্লা জানতেন যে অপরাধীর অহংকার তার লোভের মতোই বড় হয়। তারা নিজেদের ছোট বা সস্তা শুনতে পছন্দ করে না। তখনই ভিড় চিড়ে একটা কণ্ঠ ভেসে এলো, মুখ খুব চলে তোর, মুসাফির। সরাইখানার অন্ধকার কোণ থেকে এক ছায়া বেরিয়ে এলো। সে এক গড়পড়তা উচ্চতার মানুষ ছিল, কিন্তু তার চলায় বিড়ালের মতো নমনীয়তা আর চোখে সাপের মতো শীতলতা ছিল। তার কোমরবন্ধে 2টি খঞ্জর ছিল, যার বাঁট ছিল রূপোর। সরাইখানায় উপস্থিত বাকি গুন্ডারা একটু পিছিয়ে গেল। এটি ছিল সুলেমান সাপ, কালীমুঠ্ঠির 5 সর্দারের একজন। সুলেমান মোল্লার কাছে এসে তাকে খুঁটিয়ে দেখল। তুই সৈয়দ কামাল? হ্যাঁ, আর তুমি?
মোল্লা বেপরোয়াভাবে জিজ্ঞাসা করলেন, যেন তার কোনো ধারণাই নেই যে তিনি মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন। আমি সেই যে ঠিক করে তোর লাশ নদীতে ভাসবে নাকি কুকুরকে খাওয়ানো হবে, সুলেমান বলল। কিন্তু তুই রাজকীয় খজনার কথা বলেছিলি, আর বলেছিলি তোর কাছে হাজার হাজার মোহর আছে। আমার আগ্রহ হচ্ছে। মোল্লা এক নাটকীয় দীর্ঘশ্বাস ফেললেন। অবশেষে কোনো বুদ্ধিমান লোক পাওয়া গেল। দেখো ভাই, আমি একজন সৎ ব্যবসায়ী, মানে যতটা একজন ব্যবসায়ী সৎ হতে পারে। তিনি চোখ টিপে বললেন, আমার কাছে কিছু প্রাচীন বস্তু আছে, কিছু এমন নেশাদ্রব্য আছে যা আমি মিশর আর পারস্যের গোপন মাটির নিচের ঘর থেকে বের করেছি। আমি সেগুলো খোলা বাজারে বিক্রি করতে পারি না, রাজার সিপাহীরা আমার পেছনে পড়ে আছে। তাই ভাবলাম, কেন মা এমন জায়গায় যাই যেখানে রাজার আইন চলে না। শুনেছি কালো বাজারে আসল জহুরিরা থাকে। সুলেমানের চোখে লোভের এক সূক্ষ্ম রেখা ফুটে উঠল। দেখা কি এনেছিস? এখানে রাস্তায়? মোল্লা নাক সেটকালেন। কি মস্করা! এমন নায়েব জিনিস ধুলোবালির মধ্যে খোলা যায় না। আমার কোনো পরিষ্কার জায়গা চাই, আর তোমাদের বাকি সাথীদের উপস্থিতিও। আমি আমার সওদা একবারই করব, আর যে সবচেয়ে বেশি দাম দেবে তাকেই দেব। সুলেমান মোল্লাকে পরখ করল। এই লোক হয় পৃথিবীর সবচেয়ে বড় বোকা, না হয় সত্যিই এর কাছে খুব দামি কিছু আছে। আর যেভাবে সে নির্ভয়ে শর্ত রাখছিল, তাতে এটাই মনে হচ্ছিল যে সে তার সম্পদ আর তার জিনিসের দামের ওপর পুরোপুরি আত্মবিশ্বাসী। একজন ভীত মানুষ মিথ্যে বলার সময় কাঁপে, কিন্তু সৈয়দ কামাল তো দম্ভ দেখাচ্ছিল। ঠিক আছে, সুলেমান ঠান্ডা হাসির সাথে বলল, তোকে সুযোগ দেওয়া হবে, কিন্তু মনে রাখিস, যদি তুই আমাদের সময় নষ্ট করিস বা তোর মাল নকল বেরোয়, তাহলে আমরা তোর চামড়া ছাড়িয়ে তাতে খড় ভরে এই চৌরাস্তায় টাঙিয়ে দেব। মোল্লা জোরে হাসলেন। হারে নকল! হারে আমার বন্ধু, সৈয়দ কামাল নকল জিনিস ঘৃণা করে। চলো, নিয়ে চলো আমাকে তোমাদের দরবারে। সুলেমান ইশারা করল, আর 4 জন সশস্ত্র ডাকাত মোল্লা আর তার খচ্চরকে ঘিরে নিয়ে চলতে লাগল। তারা বাজারের প্রধান গলি দিয়ে হয়ে এক পুরনো হাভেলির দিকে এগিয়ে গেল, যা পাহাড়ের উঁচুতে অবস্থিত ছিল। এটি ছিল কালী মুঠ্ঠির সদর দপ্তর। চলার পথে মোল্লা নিজের চোখের কোণ দিয়ে সবকিছু দেখছিলেন। তিনি রাস্তাগুলো মনে রাখা শুরু করে দিয়েছিলেন। কোথায় মোড় আছে, কোথায় অন্ধকার, কোথা থেকে পালানো সহজ হবে। কিন্তু ওপর তিনি ক্রমাগত বকবক করে যাচ্ছিলেন। আরে এই রাস্তা কত এবড়ো খেবড়ো, তোমাদের রাজাকে বলো এটা ঠিক করাতে। ও মাফ করো, এখানে তো কোনো রাজাই নেই। তিনি নিজের ঠাট্টাতেই হাসলেন। ডাকাতরা তাকে রাগত চোখে দেখছিল, কিন্তু রাজকীয় খজনার লোভ তাদের হাত আটকে রেখেছিল। হাভেলির ভেতরের দৃশ্য বাইরের চেয়েও বেশি ভয়াবহ ছিল। বড় হলে দামি কার্পেট বিছানো ছিল, যা নিশ্চিতভাবেই চুরি করা। দেওয়ালে পুরনো পেইন্টিং আর অস্ত্র টাঙানো ছিল। সেখানে এক বড় গোল টেবিলের চারধারে বসেছিল বাকি 4 সর্দার। জাহাঙ্গীর জল্লাদ, যে নিজের নামের মতোই বিশাল আর নিষ্ঠুর দেখাচ্ছিল। রাজিয়া বেগম, যার সৌন্দর্যে এক বিষাক্ত ভাব ছিল। কালু খামোশ, যে ছায়ার মতো বসেছিল। আর প্রধান চেয়ারে পর্দার আড়াল থেকে হালকা ঝলক দেখাচ্ছিল ওস্তাদ, যার মুখ অন্ধকারে ঢাকা ছিল। সুলেমান মোল্লাকে মাঝখানে দাঁড় করাল। ওস্তাদ, এ হল সৈয়দ কামাল। বলছে এর কাছে এমন খজনা আছে যা আমাদের 7 পুরুষকে উদ্ধার করে দেবে, আর ওটা আমাদের বিক্রি করতে চায়। রাজিয়া বেগম নিজের হাতে মদের গ্লাস ঘোরাতে ঘোরাতে বলল, চেহারায় তো একে কোনো সার্কাসের জোকার মনে হচ্ছে। আমরা কি এখন জোকারদের সাথে সওদা করব? মোল্লা রাজিয়ার দিকে তাকালেন আর ঝুঁকে এক কদর্য কুর্নিশ করলেন। সৌন্দর্যন আর তীক্ষ্ণ জবান, কি সাংঘাতিক মিলন! মহর্তমা, অনেক সময় সবচেয়ে দামি আতর সবচেয়ে কুৎসিত শিশুতে থাকে, আর আমি তো তাও। যাই হোক, তিনি নিজের সিন্দুকের দিকে ইশারা করলেন। আমি কি আমার মাল দেখাতে পারি, নাকি আপনারা শুধু আমার দাড়ির তারিফ করতে চান? পর্দার আড়াল থেকে এক ভারী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ওস্তাদের কণ্ঠস্বর। খোল সিন্দুক, কিন্তু মনে রাখিস সৈয়াদ, আমরা ধোঁকা খুব তাড়াতাড়ি চিনে ফেলি। মোল্লা সিন্দুক খুললেন। ভেতরে মখমলের কাপড়ে মোড়ানো অনেক জিনিস ছিল। মোল্লা সবার আগে এক পিতলের দূরবীন বের করলেন। তিনি সেটি ওপরে তুলে ধরে বললেন, এটি সেকান্দার মহান বা আলেকজান্ডারের দূরবীন। লোকে বলে এর সাহায্যে মাটির নিচে লুকানো জল আর শত্রুর বুকের ভয় দুটোই দেখা যায়। ডাকাতরা হেসে উঠল। এ পাগল, জাহাঙ্গীর বলল। মোল্লা বিচলিত না হয়ে এক অদ্ভুত পাথর বের করলেন, যা অন্ধকারে হালকা জলজল করছিল।
মোল্লা তাতে জোনাকি পোকার প্রলেপ লাগিয়েছিলেন, আর এটি সুলেমানি পাথর, যে এটি নিজের কাছে রাখে তার ওপর কখনো বিষ কাজ করে না। এখন হাসি কমে গেল, বিষের ভয় প্রতিটি ডাকাতের থাকে। রাজিয়ার চোখ পাথরের ওপর আটকে গেল। মোল্লা এক এক করে অনেক জিনিস বের করলেন। প্রতিটি জিনিসের সাথে তিনি এক কাল্পনিক গল্প শোনালেন। সেই গল্পগুলো এতটাই আকর্ষণীয় আর বিস্তারিত ছিল যে ডাকাতরা, যারা অশিক্ষিত আর অন্ধবিশ্বাসাচ্ছন্ন ছিল, ধীরে ধীরে তার মোহে আচ্ছন্ন হতে লাগল। মোল্লা তাদের কৌতূহল উস্কে দিলেন, তাদের অন্ধবিশ্বাসকে জাগিয়ে তুললেন, আর তাদের লোভকে উস্কানি দিলেন। কিন্তু সবশেষে মোল্লা সেটি করলেন যার জন্য তিনি এখানে এসেছিলেন। তিনি সিন্দুকের একদম নিচের অংশ হাতড়ালেন, আর তারপর এক হতাশ চেহারা তৈরি করলেন। আরে, এ কি হল? তিনি বিড়বিড় করলেন। কি হল? সুলেমান ঝুঁকে এসে জিজ্ঞেস করল। ও ও সেই নকশাটা, সেটার একটা টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না। মোল্লা এমনভাবে বললেন যেন কোনো তুচ্ছ ব্যাপার। নকশা? কিসের নকশা? ওস্তাদের কণ্ঠে এখন অস্থিরতা। মোল্লা অবহেলার সাথে হাত নাড়লেন। আরে তেমন কিছু না, জাস্ট একটা পুরনো খাজনার নকশা ছিল, যা আমাকে মিশরে এক মুমূর্ষ পুরোহিত দিয়েছিল। সে বলেছিল যে এই খাজনা এতটাই বড় যে তা পুরো শহর কেনা সম্ভব। কিন্তু সেই নকশাটা অসম্পূর্ণ ছিল, আর পুরোহিত বলেছিল যে বাকি অংশ, যাই হোক, বোধহয় পড়ে গেছে কোথাও। এমনি তো আমার এই পুরনো ধাঁধায় কোনো আগ্রহ নেই, আমার তো নগদ টাকা পছন্দ। মোল্লা চোখের কোণ দিয়ে দেখলেন। 5 জন সর্দারের চোখে একটাই ভাব ছিল, অসীম লোভ। এতটাই বড় খাজনা যে পুরো শহর কেনা সম্ভব, আর এই বোকা ব্যবসায়ী বলছে তার আগ্রহ নেই। মোল্লা ইচ্ছেকৃতভাবে নিজের পকেট থেকে এক পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরো বের করলেন, আর সেটি এমনভাবে মেঝেতে ফেলে দিলেন যেন তা আবর্জনা। বোধহয় এটাই সেই কুড়ো। মোল্লা বিড়বিড় করতে করতে সেটি পা দিয়ে একদিকে সরিয়ে দিলেন। হ্যাঁ, তো আমরা এই দূরবীনের দাম কত ঠিক করছিলাম? ঘরে নিস্তব্ধতা ছিল। সবার নজর সেই আবর্জনা, অর্থাৎ নকশার টুকরোটির ওপর ছিল, যা মোল্লার পায়ের কাছে পড়েছিল। মোল্লা তার জাল ফেলে দিয়েছিলেন, আর মাছ নয়, কুমিররা এখন তা গিলে ফেলার জন্য তৈরি ছিল। মোল্লা নাসিরুদ্দিন ওরফে সৈয়দ কামাল বাঘের মুখে হাত দিয়ে দিয়েছিলেন, আর এখন খেলা শুরু হয়ে গিয়েছিল। 5 ডাকাতের নজর সেই পড়ে থাকা নকশার উপর। কিন্তু মোল্লা এখনও তার সবচেয়ে বড় তাসটি খেলেননি। কি হবে যখন উস্তাদ সেই নকশাটি তুলবে আর তাতে এমন কিছু দেখবে যা তাকে নাড়িয়ে দেবে? প্রবঞ্চনা, যেখানে মোল্লার প্রাণ একটা সুতোর ওপর ঝুলছিল, আর একটা ছোট্ট ভুলের মানে হবে যন্ত্রণাদায়ক মৃত্যু। মোল্লা কি নিজের জালে ফেসে যাবেন? হাভেলির সেই বিশাল কক্ষে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে যদি কোনো সূচও পড়ত, তবে তার প্রতিধ্বনি কোনো হাতুড়ির আঘাতের মতো মনে হতো। কিন্তু সেখানে সূচ নয়, একটা পুরনো নোংরা কাগজের টুকরো পড়েছিল। মোল্লা নাসিরুদ্দিন, বা বলা ভালো সৈয়দ কামাল, ওটাকে এতটাই অবহেলার সাথে ফেলেছিলেন যেন ওটা কোনো মিষ্টির বাসি র্যাপার। তার নজর তখনও সেই পিতলের দূরবীনের ওপর টিকেছিল, যা তিনি বাতাসে ঘোরাচ্ছিলেন। তো আমি বলছিলাম, মোল্লা নিজের কর্কশ বাচাল গলায় বলা চালিয়ে গেলেন, এই দূরবীনের লেন্স তৈরি করার জন্য কাঁচকে 3 বছর পর্যন্ত জ্যোৎস্নায় রাখা হয়েছিল। আরে আপনারা শুনছেন তো, নাকি আমি দেয়ালের সাথে কথা বলছি? কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। ঘরে উপস্থিত 5 জোড়া চোখ, নিষ্ঠুর, লোভী আর সন্দেহে ভরা চোখ, মেঝের ওপর পড়ে থাকা সেই কাগজের টুকরোতে আটকে ছিল। সেই টুকরোটা দেখতে সাধারণ ছিল, কোনাগুলো পোড়া আর মাঝখান থেকে ভাঁজ করা, কিন্তু তার উপর লাল কালিতে আঁকা রেখাগুলো, যা মশালের আলোয় রক্তের মতো চকচক করছিল, অন্য কোনো গল্প বলছিল। সুলেমান সাপ সবার আগে নড়াচড়া করল। সে নিজের চেয়ার থেকে পিছলে গেল যেন সত্যি কোনো সাপ, আর চোখের পলকে সে সেই কাগজটা তুলে নিল। তার আঙুল কাঁপছিল না, কিন্তু চোখের মনই বড় হয়ে গিয়েছিল। সে কাগজটাকে আলোর কাছে নিয়ে এলো। আরে আরে, মোল্লা হঠাৎ কৃত্রিম অস্থিরতার সাথে বলল, ওটা ছাড়ুন ভাই, ওটা নোংরা, একটা পাগল বুড়োর বকবক। আমার হাত নোংরা হয়ে গিয়েছিল ওটা ছুঁয়ে। দিন, ওটা পুড়িয়ে দিই। আমরা কথা বলছিলাম এই দূরবীনের। মোল্লা এগিয়ে গিয়ে কাগজটা কেড়ে নেওয়ার নাটক করলেন, কিন্তু জাহাঙ্গীর জল্লাদ তার বিশাল হাত মোল্লার বুকের ওপর রাখল আর তাকে পেছনে ধাক্কা দিল। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে মোল্লা টাল খেয়ে পেছনে রাখা একটা টেবিলের ওপর গিয়ে পড়লেন। পিতলের বাসনগুলো ঝনঝন করে পড়ে গেল। চুপ থাক মোটা, জাহাঙ্গীর গর্জে উঠল। যদি উস্তাদ কিছু দেখছেন, তবে মাঝখানে নিজের ঠোঁট খুলবি না। মোল্লা নিজের মখমলের আলখাল্লা ঝাড়তে ঝাড়তে মুখ বাঁকালেন। অসভ্য লোক, অতিথিদের সাথে এমন ব্যবহার করে? আমার সওদা করতে হবে না, আমি যাচ্ছি, নিজের দূরবীনও নিয়ে যাচ্ছি, আর নিজের ওই আবর্জনাও।
বসে যাও সাইয়েদ। পর্দার আড়াল থেকে উস্তাদের গলা এলো। এবার গলার স্তরে একটা অদ্ভুত কোমলতা ছিল, যা বিপদের সংকেতের চেয়ে কম ছিল না। সুলেমান, কি ওটা? সুলেমানের চোখ কাগজের উপর দৌড়াচ্ছিল। সেই নকশা অসম্পূর্ণ ছিল। তাতে কিছু পাহাড় আঁকা ছিল, একটা নদীর মোড় ছিল, আর কিছু প্রাচীন চিহ্ন ছিল যা এখন আর প্রচলিত নয়। কিন্তু চোরদের জগতে ওগুলোর মানে হল গুপ্তধন। আর সবচেয়ে বড় কথা, সেই নকশার কোণে একটা মোহর ছিল। সেই মোহর কোনো রাজার নয়, বরং এক বিলুপ্ত হয়ে যাওয়া গোষ্ঠীর ছিল, যাদের সম্পর্কে বলা হতো যে তারা শতাব্দী আগে নিজেদের সম্পদ অভিশাপ আর ধাঁধার আড়ালে লুকিয়ে দিয়েছিল। সুলেমান ধীরে ধীরে মাথা তুলল আর উস্তাদের দিকে তাকাল। সে কিছু বলল না, শুধু নিজের ভ্রু একটা বিশেষ ভঙ্গিতে ওপরে তুলল। চোরদের এই নিস্তব্ধ ভাষার মানে পরিষ্কার ছিল, এটা আসল আর এটা অনেক বড়। রাজিয়া বেগম, যে এতক্ষণ মদের নেশায় ঢুলছিল, সে এখন পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিল। সে মোল্লার দিকে তাকাল, কিন্তু এবার তার নজরে ঘৃণা নয়, বরং এক মিষ্টি বিষাক্ত আকর্ষণ ছিল। সে উঠল আর মোল্লার কাছে গেল, নিজের রেশমি পোশাকের খসখস শব্দের সাথে। ও আমার প্রিয় সাইয়েদ কামাল, তুমি আমাদের ভুল বুঝেছ, জাহাঙ্গীর তো শুধু মজা করছিল। আমরা তো শুধু দেখছিলাম যে তোমার মতো বুদ্ধিমান ব্যবসায়ী নিজের পকেটে কি কি রাখে। মোল্লা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মাছ বড়শি গিলে নিচ্ছিল, কিন্তু তিনি নিজের মুখে তখনও বিরক্তি বজায় রাখলেন। মজা? পাঁজর ভেঙে দেওয়ার মতো মজা? আমি এটা পছন্দ করি না। আর ওই কাগজ, ওটা তো শুধু একটা অভিশাপ। ওই পুরোহিত বলেছিল যে যে এটাকে পুরো পড়বে সে মালামাল হয়ে যাবে, কিন্তু যে এটাকে অর্ধেক পড়বে, যাই হোক, আমার কি যায় আসে? আমি তো ব্যবসায়ী, পণ্ডিত নই। মালামাল শব্দটা ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিল। উস্তাদ পর্দার আড়াল থেকে বলল, সৈয়দ, তুমি বলছিলে যে এই নকশা অসম্পূর্ণ, এর বাকি অংশ কোথায়? মোল্লা কাঁধ নাচালেন। একদম নিখুঁত সারল্যের সাথে বললেন, হয়তো পড়ে গেছে, বা হয়তো আমি সেই সরাইখানায় ফেলে এসেছি যেখানে আমি কাল ছিলাম, অথবা হয়তো, হ্যাঁ মনে পড়েছে, ওই পুরোহিত ওটাকে 2 ভাগে ছিঁড়েছিল। সে বলেছিল, মূর্খ, একটা অংশ আমি তোকে দিচ্ছি, দ্বিতীয় অংশ তুই তখন পাবি যখন তুই নিজের বুদ্ধি প্রমাণ করবি। এখন বলো দেখি, আমি কোথায় নিজের বুদ্ধি প্রমাণ করতে ঘুরে বেড়াব? আমার কাছে তো বাবার অগাধ সম্পত্তি আছে, আমার বুদ্ধির কি দরকার? মোল্লা জোরে অট্টহাসি হাসলেন, যা সেই গম্ভীর পরিবেশে খুব বেমানান লাগল। ডাকাতরা একে অপরের দিকে তাকাচ্ছিল। তাদের মনে একটাই চিন্তা খেলছিল, যে এই লোকটা এতটাই বোকা যে এ জানেই না এর হাতে কি লেগেছে। এ মহামূল্যবান গুপ্তধনকে আবর্জনা মনে করছে। যদি আমরা একে একটু ভুলিয়ে ভালিয়ে রাখি, তবে এ আমাদের দ্বিতীয় অংশ পর্যন্ত নিয়ে যাবে, আর তারপর এর ঘাড় মটকানো তো বাঁ হাতের খেল। সুলেমান নকশাটা নিজের পকেটে রেখে নিল। সৈয়দ ভাই, তোমার হয়তো জানা নেই, কিন্তু আমরা পুরনো কাগজের খুব শৌখিন। আমরা এই আবর্জনার বদলে তোমাকে ভালো দাম দিতে পারি, কিন্তু শর্ত হল তোমাকে দ্বিতীয় টুকরোটাও আনতে হবে। দাম? মোল্লার চোখ চকচক করে উঠল, লোভের অভিনয় করে। কত দাম? তোমরা কি আমাকে ওই ঘোড়াটা দেবে যা আমি বাইরে দেখলাম? কালো রঙের ঘোড়াটা আমরা তোমাকে পুরো আস্তাবল দিয়ে দেব। কালু খামোশ প্রথমবার মুখ খুলল। তার গলা ছিল শুকনো আর ভীতিজনক। মোল্লা হাততালি দিলেন, সৌদা পাকা, কিন্তু আমাকে দ্বিতীয় টুকরোটা খুঁজতে হবে। আমার মনে আছে পুরোহিত কিছু ধাঁধা বিড়বিড় করেছিল, ওই 3টে মিনার আর জলের নিচে আগুন, এমন সব বকবক। আমার তো কিছু মাথায় ঢোকেনি। জলের নিচে আগুন, এটা শুনতেই সুলেমান আর রাজিয়ার চোখাচোখি হল। তারা এই ধাঁধাটা জানত। এটা শহরের পুরনো হাম্মামখানার নিচে তৈরি গোপন সুড়ঙ্গের দিকে ইশারা ছিল। এই তথ্য শুধু পুরনো অপরাধীদেরই জানা ছিল। এবার তাদের বিশ্বাস হয়ে গেল যে মোল্লা সত্যি কথা বলছেন। ঠিক আছে, উস্তাদ রায় দিল, আজ রাত অনেক হয়েছে, সৈয়দ আমাদের অতিথি। রাজিয়া, এনার জন্য সবচেয়ে ভালো ঘর তৈরি করাও, একে খাবার দাও, মদ দাও, আমরা সকালে কথা বলবো। মোল্লা নিজের সিন্দুক তুললেন। আর আমার খচ্চর, ওকেও রাজকীয় খাবার পাওয়া উচিত। একদম, জাহাঙ্গীর দাঁত কিড়মিড় করে বলল, ওকে আমরা নিজের হাতে খাওয়াব। মোল্লাকে হাভেলির ওপরের দিকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। এই ঘরটা বিলাসিতা আর নোংরামির এক অদ্ভুত মিশ্রণ ছিল। বিছানা মখমলের ছিল, কিন্তু চাদরে পুরনো দাগ ছিল। জানলায় লোহার মোটা গরাদ ছিল। রাজিয়া তাকে দরজা পর্যন্ত ছাড়তে এলো। আরামে ঘুমিও সৈয়দ, সে দরজায় ঝুঁকে বলল। তার চোখে এক শিকারীর জেল্লা ছিল। আর স্বপ্নে এটা ভেব যে তুমি সেই সম্পদের কি করবে যা আমরা তোমাকে দেব। আমি সোনার ইট দিয়ে আরও একটা প্রাসাদ বানাব।
মোল্লা বোকাশোকা হাসি হেসে জবাব দিলেন। রাজিয়া একটা ব্যঙ্গাত্মক হাসি দিল আর দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। খিল লাগানোর ভারী শব্দ প্রতিধ্বনিত হল। যেমনই পায়ের আওয়াজ দূরে গেল, মোল্লার ব্যবহার একদম বদলে গেল। তার ঝুঁকে থাকা কোমর সোজা হয়ে গেল, মুখের বোকামি ভরা হাসি গায়েব হয়ে গেল, আর তার জায়গায় এক গম্ভীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা চলে এলো। তিনি পা টিপে টিপে জানলার কাছে গেলেন আর বাইরে উকি দিলেন। নিচে আঙিনায় পাহারা খুব কড়া ছিল। তিনি জানতেন যে তিনি এখন বন্দী, কিন্তু এই বন্দিদশা তার নিজের মর্জির ছিল। মোল্লা নিজের সিন্দুক খুললেন, কিন্তু এবার তিনি তার ভেতর থেকে কোনো জাদুকরি পাথর বের করলেন না। তিনি তার নকল তলাটা বা ফলস বটম চাপ দিলেন। সেখানে একটা ছোট কৌটো ছিল। তার ভেতর থেকে তিনি এক সূক্ষ্ম পাউডার বের করলেন আর সেটা ঘরের জলের জগে মিশিয়ে দিলেন। এটা ঘুমের ওষুধ ছিল না, বরং এমন এক ভেষজ ছিল যা পানকারীর ইন্দ্রিয়কে ভ্রমিত করে দিত। তারা সেটাই শুনত আর দেখত যা তারা দেখতে চাইত। মোল্লা জানতেন যে রাতে কেউ না কেউ তার মুখ থেকে কথা বের করতে বা তার তল্লাশি নিতে নিশ্চয়ই আসবে। ওদিকে নিচে হলে কালী মুঠ্ঠির পঞ্চায়েত বসেছিল। নকশা মেঝের ওপর ছড়ানো ছিল। এ বোকা, সুলেমান নকশার ওপর আঙুল বোলাতে বোলাতে বলল, কিন্তু এর কপাল খুব তেজ। এই নকশা জিনদের শহরের। আমার দাদা বলতেন যে সেই শহর এই এলাকার নিচেই কোথাও চাপা পড়ে আছে। আমাদের এর কি দরকার? জাহাঙ্গীর নিজের তলোয়ারের ধার পরীক্ষা করতে করতে বলল, গলা কাটি, সিন্দুক নি আর নকশা নিজে থেকেই খুঁজে নেব। না, ওস্তাদের ছায়া নড়ল। তাড়াহুড়ো করো না জাহাঙ্গীর, এটাই তোমার দুর্বলতা। ওই লোকটা বলেছে 3টে মিনার, এর মানে গুপ্তধন শুধু নকশা দিয়ে খোলা যাবে না। ওটা খোলার জন্য একটা চাবি বা কোনো কোড চাই, যা হয়তো ওই দ্বিতীয় টুকরোতে আছে, অথবা হয়তো ওই বোকাটার মাথায়, যা সে নিজেও বোঝে না। আমাদের ওকে ব্যবহার করতে হবে, যেন ওর মনে হয় যে ও আমাদের লুট করছে, যখন কি আমরা ওকে ওর মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি। রাজিয়া হাসতে হাসতে বলল, চিন্তা করো না, কাল সকাল পর্যন্ত ও আমার ইশারায় নাচবে। আমি ওকে এমন নেশা দেব যে ও নিজের ছোটবেলার রহস্যও উগড়ে দেবে। ঘরে এক অশুভ হাসি প্রতিধ্বনিত হল। তারা নিজেদের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল। তারা জানত না যে তারা যে শিকারকে জালে ফেলার পরিকল্পনা করছিল সে আসলে শিকারী যে তাদের খাঁচায় ঢুকে পড়েছে। রাতের তৃতীয় প্রহর ছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের বিছানায় শুয়েছিলেন, কিন্তু ঘুমাচ্ছিলেন না। তিনি নিজের শ্বাসপ্রশ্বাসের গতি ধীর করে নিয়েছিলেন, যেন গভীর ঘুমে আছেন। তখনই দরজার খিল খুব ধীরে ধীরে খুলল। কেউ ভেতরে এলো। আগন্তুকের পায়ে কোনো শব্দ ছিল না। সে ছায়ার মতো মোল্লার বিছানার কাছে এলো। এটা ছিল কালু, খামোশ। সে মোল্লার তল্লাশি নিতে এসেছিল। কালু মোল্লার কাপড়চোপড় হাতড়াল, তারপর সিন্দুকের দিকে এগোল। মোল্লা নিজের চোখ হালকা করে খুললেন। কালু সিন্দুক খুলছিল। মোল্লা পাশ ফিরলেন আর ঘুমে বিড়বিড় করলেন, না না, ওই চাবি কুয়োতে ফেলো না, উস্তাদকে বলো না। কালুর হাত থেমে গেল। সে কান পেতে শুনল, চাবি পুরনো বটগাছের নিচে, শুধু পূর্ণিমার রাতে। মোল্লা আবার গভীর ঘুমে চলে গেলেন। কালুর চোখে উজ্জ্বলতা খেলে গেল। পুরনো বটগাছ, চাবি, এই তথ্য নকশার চেয়েও বেশি দামি ছিল। সে সিন্দুক বন্ধ করল আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। মোল্লার মুখে অন্ধকারে এক সূক্ষ্ম হাসি ফুটে উঠল। বীজ বোনা হয়ে গিয়েছিল। এবার কালু এই কথাটা তার বাকি সাথীদের থেকে লুকোবে, কারণ চোরদের মধ্যে সততা শুধু একটা শব্দমাত্র। তারা একে অপরকে ধোঁকা দিতে পিছপা হয় না। মোল্লার পরিকল্পনার পরের ধাপ শুরু হয়ে গিয়েছিল, ভাগ করো আর শাসন করো। পরের দিন সকালে যখন সূর্যের আলো হাভেলির নোংরা জানলা দিয়ে ভেতরে আসছিল, মোল্লা নিচে হলে পৌঁছালেন। প্রাত্যরাশের টেবিল সাজানো ছিল, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। 5 জন সর্দারের মধ্যে একটা উত্তেজনা ছিল। কালু বারবার নিচের নজর চুরি করছিল। সুলেমান বাকি সবাইকে সন্দেহের চোখে দেখছিল। মোল্লা আসতেই জোরে বললেন, আহা, কি ঘুমই না হলো! আপনাদের গদিগুলো তো মেঘের মতো। কিন্তু আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একটা কালো কাক আমার গুপ্তধনের চাবি চুরি করে নিয়ে গেল। কালুর হাত থেকে চায়ের পেয়ালা পড়তে পড়তে বাঁচল। বাকি সবাই তাকে ঘা ঘুরিয়ে দেখল। স্বপ্ন ছিল, শুধু স্বপ্ন। মোল্লা রুটির একটা বড় টুকরো ছিঁড়তে ছিঁড়তে বললেন, তো কি সিদ্ধান্ত হলো? আমরা ব্যবসা করছি নাকি আমি আমার আবর্জনা নিয়ে চলে যাব? উস্তাদ, যে এখন পর্দার বাইরে চলে এসেছিল, এক বৃদ্ধ বলিরেখা পড়া মানুষ, যার চোখ শকুনির মতো, সে বলল, সাইয়েদ, আমরা তোমাকে দ্বিতীয় টুকরো খুঁজতে সাহায্য করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? ব্যবসায়ীদের মধ্যে শর্ত? মোল্লা নাক সিটকাল। হ্যাঁ, সুরক্ষার জন্য। শহরে অনেক চোর আছে,
আমরা চাই না তোমার গুপ্তধন অন্য কেউ নিয়ে নিক, তাই যতক্ষণ না গুপ্তধন পাওয়া যাচ্ছে তুমি আমাদের সাথেই থাকবে, আমাদের ছায়ার মতো। মোল্লা মনে মনে ভাবলেন, এটাই তো আমি চেয়েছিলাম। মঞ্জুর, মোল্লা বললেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি? জাহাঙ্গীর রাগত স্বরে জিজ্ঞেস করল। আমার হাঁটতে ক্লান্তি লাগে। গুপ্তধনের খোঁজে আমাকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, আর সেই পালকি তুমি বইবে। মোল্লা জাহাঙ্গীরের দিকে ইশারা করলেন। জাহাঙ্গীরের মুখ রাগে লাল হয়ে গেল। সে মোল্লাকে মারার জন্য এগোলো, কিন্তু সুলেমান তাকে আটকে দিল। শান্ত থাক জাহাঙ্গীর, বড় খেলা খেলার জন্য ছোট দাম দিতে হয়। একবার গুপ্তধন পেয়ে গেলে তারপরের পালকি সোজা কবরে যাবে। জাহাঙ্গীর থুতু গিলে পেছনে সরে গেল। ঠিক আছে রইসজাদা, সুলেমান বলল, তোর পালকি তৈরি হবে। এবার বল, ওই দ্বিতীয় টুকরো আর ওই চাবি, তাদের রাস্তা কোথা থেকে শুরু হয়? মোল্লা নিজের পকেট থেকে আরও একটা কাগজ বের করলেন। না, কাগজ নয়, একটা কাপড়ের টুকরো, যার ওপর অদ্ভুত সব ছবি আঁকা ছিল। তিনি সেটা টেবিলের ওপর ছড়ালেন। এটি, মোল্লা রহস্যময় গলায় বললেন, সেই ধাঁধা যা পুরোহিত মরার সময় দিয়েছিল। সে বলেছিল, সেখানে যেখানে পাথর কাঁদে আর জল জ্বলে, সেখানেই পাবি তুই দ্বিতীয় রাস্তা। ডাকাতরা সেই ধাঁধার ওপর ঝুঁকে পড়ল। পাথর কাঁদে, রাজিয়া বিড়বিড় করল। এটা তো রোদন গুহা বা হুইপিং কেভসের কথা বলা হচ্ছে, যা শহরের পূর্ব প্রান্তে আছে। আর জল জলে, সুলেমান যোগ করল, সেখানে পাশেই গন্ধকের ঝর্ণা আছে। আগুন লাগলে জলের মতো দেখায়, এটা সেই জায়গাই। তারা উত্তেজিত হয়ে গেল। মোল্লা তাদের সঠিক দিকে নয়, বরং এক বিভ্রান্তিকর দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু এটা শুধু জায়গার কথা ছিল না। মোল্লা ধাঁধায় আরও একটা লাইন যোগ করেছিলেন, যা কাগজে লেখা ছিল না। আর হ্যাঁ, মোল্লা বললেন, পুরোহিত এটাও বলেছিল যে গুপ্তধনের দরজা শুধু সেই খুলতে পারবে যে গত এক সপ্তাহে কোনো পাপ করেনি, না হলে গুপ্তধন গলে সাপ হয়ে যাবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। পাপ করেনি? এখানে তো প্রতিটি শ্বাস এক একটা পাপ ছিল। বক বক, উস্তাদ চিৎকার করে উঠল, এসব কুসংস্কার। হয়তো, মোল্লা ভয় পাওয়ার নাটক করতে করতে বললেন, কিন্তু আমার প্রপতামহ এই কারণেই অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি শুদ্ধ না হয়েই গুপ্তধন ছুঁয়েছিলেন। আমি তো ঝুড়ি নেব না। আমি তো বলি, গুপ্তধন খোলার আগে আমাদের কিছু পুণ্য করে নেওয়া উচিত, শুধু সাবধানতার জন্য। ডাকাতরা একে অপরের দিকে তাকালো। তারা কুসংস্কারাচ্ছন্ন ছিল। অপরাধীরা প্রায়ই সবচেয়ে বেশি কুসংস্কারাচ্ছন্ন হয়। মোল্লা তাদের এই রগেই চাপ দিয়েছিলেন। পুণ্য? কালু জিজ্ঞেস করল, কেমন পুণ্য? আরে তেমন কিছু না, মোল্লা অবহেলার সাথে বললেন। যেমন গরিবদের খাবার খাওয়ানো বা চুরির কিছু মাল ফেরত দেওয়া, শুধু একদিনের জন্য, যাতে ওই গুপ্তধনের জিনদের মনে হয় যে আমরা ভালো লোক। তারপর তো গুপ্তধন আমাদেরই, তারপর যা খুশি করো। এই চিন্তাটা এতটাই হাস্যকর ছিল যে অন্য কেউ হলে হেসে দিত। কিন্তু মোল্লা এটাকে গুপ্তধন প্রাপ্তির জন্য অনিবার্য শর্ত বানিয়ে দিয়েছিলেন, আর তাদের সামনে কোটি কোটি টাকার কাল্পনিক সম্পদ ছিল। সুলেমান ভাবল, যদি একদিনের জন্য সাধু সাজলে গুপ্তধন পাওয়া যায় তবে ক্ষতি কি? পরে তো আমরা এমনিতেও সবাইকে লুট করে নেব। ঠিক আছে, উস্তাদ অনিচ্ছা সত্ত্বেও বলল, যদি এটাই শর্ত হয় তবে আমরা এটা মানব, কিন্তু শুধু আজ রাতের জন্য। কাল সকালে আমরা সেই গুহার দিকে রওনা দেব। মোল্লা নিজের দাড়ির আড়ালে হাসি লুকোলেন। প্রথম ধাপ শেষ হল। তিনি চোরদের দান করার চিন্তায় ভাবতে বাধ্য করে দিয়েছিলেন, কিন্তু আসল খেলা তো এখন শুরু হতে চলেছিল। মোল্লা যে রদন গুহার কথা বলেছিলেন, সেটি শহরের পুলিশ ফাঁড়ির কিক পেছনে অবস্থিত এক পুরনো খনি ছিল, আর দ্বিতীয় টুকরোটা সেখানে নয়, বরং এক এমন জায়গায় যেখানে পৌঁছনোর জন্য তাদের শহরের সবচেয়ে ব্যস্ত বাজার দিয়ে যেতে হতো, তাও আবার দিন দুপুরে। সেই দুপুরে হাভেলিতে ঘুরে বেড়ানোর সময় মোল্লা আরও অনেক ছোট ছোট বীজ বপন করলেন। তিনি জাহাঙ্গীরকে একা পেয়ে বললেন, আমার মনে হয় সুলেমান তোমাকে ধোকা দিচ্ছে। আমি ওকে কালুর সাথে ফিসফিস করতে শুনেছি। তারপর তিনি সুলেমানকে বললেন, উস্তাদের মনে হয় তুমি দুর্বল হয়ে গেছ। ও তোমাকে এই অংশীদারি থেকে বের করে দেওয়ার কথা ভাবছে। মোল্লা প্রত্যেকের ভয় আর নিরাপত্তাহীনতাকে উস্কে দিচ্ছিলেন। কালিমুঠি যা বাইরে থেকে এক ছিল, ভেতর থেকে ফাটল ধরতে শুরু করেছিল। সন্ধে হতে হতে পরিবেশ টান টান হয়ে গেল। তারা সবাই একসাথে বসেছিল, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করছিল না। তাদের তলোয়ার খাপে ঢিলে হয়েছিল। তখনই মোল্লা দৌড়ে এলেন, হাতে সেই অসম্পূর্ণ নকশা ওড়াতে ওড়াতে। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, তিনি চিৎকার করলেন। কি? সবাই একসাথে সচকিত হয়ে গেল। আমি নকশাটা উল্টো ধরেছিলাম। ওটা গুহা নয়, ওটা তো শহরের ঘড়িঘর, আর গুপ্তধন তার ছায়ায় রয়েছে, ঠিক 12টার সময়। ডাকাতরা অবাক হয়ে গেল। ঘড়িঘর? ওটা তো শহরের মাঝখানে, ওখানে যাওয়া মানে বাঘের মুখে যাওয়া। তুমি পাগল হয়ে গেছ।
রাজিয়া চিৎকার করে উঠল, ওখানে সব সময় সিপাহী থাকে। তাতে কি হয়েছে? মোল্লা সরলভাবে জিজ্ঞেস করলেন। সিপাহীরা তো ভালো লোকেদের কিছু বলে না, আমরা তো ব্যবসায়ী সেজে যাব। আমি সৈয়দ কামাল, আর তোমরা আবার দেহরক্ষী। আর হ্যাঁ, আমাদের কিছু দানের মাল সাথে নিয়ে যেতে হবে, যাতে আমাদের ভালো দেখায়। তোমাদের কাছে কিছু পুরনো গয়না বা মোহর আছে, যা আমরা ওখানে বিলাতে পারি? এটা ছিল মোল্লার মাস্টার স্ট্রোক। তিনি ডাকাতদের তাদেরই চুরি করা মালের সাথে শহরের মাঝখানে নিয়ে যাচ্ছিলেন, আর তাদের এটা বিশ্বাস করাচ্ছিলেন যে এই সবটাই এক বড় গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর নাটক। লোভ আবার যুক্তিবোধকে হারিয়ে দিল। রাজকীয় গুপ্তধন এতটাই বড় ছিল যে তার সামনে সামান্য কিছু মার ফেরত দেওয়া আর একটু ঝুঁকি নেওয়া তাদের কাছে গ্রহণযোগ্য ছিল। তৈরি হয়ে যাও, উস্তাদ আদেশ দিল। আজ রাতে আমরা ঘড়িঘর যাব। সৈয়দ, যদি এটা ভুল বের হয় তবে ঘড়িঘরের কাঁটায় তোর লাশ ঝুলবে। আরে উস্তাদ, মোল্লা হাসতে হাসতে বললেন, আমার লাশে কি রাখা আছে? আসল মজা তো গুপ্তধনে। শুধু একটা কথা মনে রাখবেন, সততার নাটকটা যেন পুরো হয়, মুখে হাসি আর হাতে দান। রাতের অন্ধকারে চোরদের এই কাফেলা শহরের দিকে এগোল। মোল্লা সবার আগে নিজের সাজানো খচ্চরে, আর তার পেছনে ৫ জন সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত, যারা এখন সাধু সাজার নাটক করছিল, আর তাদের হাতে ছিল চুরির মালের পুটলি। বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছিল। মোল্লা জানতেন যে তিনি বারুদের স্তূপের ওপর বসে আছেন, আর দেশলাই তার হাতে। একটা ছোট ভুল, একটা ভুল শব্দ, আর সব কিছু শেষ হয়ে যাবে। যেমনই তারা শহরের কাছে পৌঁছল, মোল্লা দেখলেন যে শহরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নাকে মশাল জ্বলছিল। সিপাহী, আমরা ফেসে যাব, সুলেমান ফিসফিস করল। ভয় পেও না মোল্লা, পেছন ফিরে বললেন। সোজা চলো, চোররা লুকোয়, ধনীরা নয়। বুক টান টান করে চলো, আর যদি কেউ আটকায় তবে বলবে আমরা সৈয়দ কামালের সেবক, আর গরিবদের কম্বল বিলাতে যাচ্ছি। এটা পাগলামি ছিল, কিন্তু ডাকাতদের কাছে পিছু হটার রাস্তা ছিল না। তারা এগোল। নাকে এক হাবিলদার তাদের আটকাল। কে তোমরা? এর আগে যে কোনো ডাকাত তলোয়ার বের করত, মোল্লা চিৎকার করে বললেন, আরে হাবিলদার সাহেব, আমি সৈয়দ কামাল, বোখারা থেকে। আজ আমার মানত পূর্ণ হয়েছে, তো আমি এই গরিবদের জন্য কিছু উপহার এনেছি। এরা আমার অনুগত সেবক, একটু কুৎসিত দেখতে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। হাবিলদার ডাকাতদের দিকে তাকালো। তারা অন্ধকারে ছিল, আর নিজেদের পরিচয় লোকানোর জন্য মাথা নিচু করে রেখেছিল। হাতে পুটলি দেখে হাবিলদারের মনে হল সত্যি কোনো ধনীপূর্ণ কাজ করছে। যাও যাও, হাবিলদার হাত নাড়ল, কিন্তু গোলমাল করবে না। তারা বেরিয়ে গেল। ডাকাতরা হাঁপ ছেড়ে বাঁচল। তাদের মোল্লার ওপর একটু বিশ্বাস হতে শুরু করল। এই পাগল লোকটা সত্যি তাদের যেখানে সেখানে নিয়ে যেতে পারে। দেখলে মোল্লা, ফিসফিস করলেন, সততার মুখোশই হল সবচেয়ে বড় অস্ত্র। এখন তারা শহরের ভেতরে ছিল। ঘড়িঘর দূরে দেখা যাচ্ছিল, কিন্তু মোল্লা তাদের সরাসরি সেখানে নিয়ে যাচ্ছিলেন না। তিনি গলি ঘুজিতে ঘোরাচ্ছিলেন। রাস্তা হারিয়ে ফেললে নাকি? জাহাঙ্গীর রাগে জিজ্ঞেস করল। না না, মোল্লা বললেন, নকশা অনুযায়ী আমাদের নাগিন গলি দিয়ে যেতে হবে। নাগিন গলি শহরের সেই অংশ ছিল যেখানে সবচেয়ে ধনী জহুরিরা থাকত। ডাকাতদের হাত নিষ্পিস করতে লাগল। এত মাল চারধারে, আর তারা চুরি করতে পারছে না। হঠাৎ মোল্লা থামলেন। থামো, কি হল? নকশায় আরও একটা নির্দেশ আছে। মোল্লা কাগজটা মন দিয়ে দেখার নাটক করলেন। এখানে লেখা আছে, গুপ্তধনের রাস্তা তখনই খুলবে যখন তুমি নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে পেছনে ফেলে যাবে। কি আজে বাজে কথা! সুলেমান ফেটে পড়ল। আমরা কিছু ফেলে যাব না। আরে ফেলে যাওয়া মানে একেবারে ছেড়ে দেওয়া নয়, শুধু কিছুক্ষণের জন্য আলাদা রাখা, মোল্লা বোঝালেন। যেমন তোমাদের অস্ত্র। ভাবো, যদি আমরা গুপ্তধনের দরজায় অস্ত্র নিয়ে যাই, তবে জিনরা রেগে যাবে। আমরা ওগুলো এখানে এই পুরনো কুয়োর ভেতর লুকিয়ে রাখি, ফেরার পথে নিয়ে নেব। অস্ত্র ছাড়ার কথায় ডাকাতদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। একজন ডাকাত তলোয়ার ছাড়া নিজেকে নগ্ন মনে করে, কিন্তু মোল্লা আবার সেই চাল চাললেন। ঠিক আছে, ছাড়তে হবে না, চলো ফিরে যাই। আমার এমনিতেও গুপ্তধনের দরকার নেই, আমার অনেক আছে। তারা ঘুরতে লাগল। লোভ আবার ধাক্কা দিল। থমো, উস্তাদ বলল, শুধু ভারী অস্ত্র, খঞ্জর আমরা রাখব। তারা রাজি হল। তারা নিজেদের ভারী তলোয়ার আর বল্লম একটা শুকনো কুয়োর মধ্যে ফেলে দিল। এখন তারা হালকা ছিল আর কিছুটা দুর্বল। মোল্লা আরও একটা স্তর ছাড়িয়ে নিয়েছিলেন। এখন তারা ঘড়িঘরের নিচে দাঁড়িয়েছিল। রাত 12টা বাজতে চলল। চারদিক নিস্তব্ধ। এখন কি? রাজিয়া জিজ্ঞেস করল। এখন, মোল্লা ওপরে ইশারা করলেন, আমাদের ওপরে উঠতে হবে, একদম ওপরে। ওই ঘণ্টার ভেতর দ্বিতীয় টুকরোটা লুকানো আছে। তারা সিঁড়ি দিয়ে উঠতে লাগল। সরু ঘোরানো সিঁড়ি। মোল্লা সবার আগে, বাকিরা পেছনে।
যখন তারা অর্ধেক উচ্চতায় ছিল মোল্লা হঠাৎ থামলেন আর নিজের পকেট হাতড়াতে লাগলেন। ও না, এখন আবার কি বিপদ, জাহাঙ্গীর দাঁত কিরমির করে বলল। সেই বিশেষ লেন্স, দূরবীনের লেন্স, আমি ওটা নিচে খচ্চরের ওপরেই ভুলে এসেছি। ওটা ছাড়া আমরা নকশা পড়তেই পারব না। মোল্লা মাথা চাপড়াতে লাগলেন। আপনি কি চান আমি এই শ্বাসরুদ্ধকর কাহিনীর শেষ অংশটি লিখে দিই, যেখানে মোল্লা ডাকাতদের পুলিশের হাতে তুলে দেবেন, নাকি অন্য কিছু করতে চান? প্রবঞ্চনা, যেখানে মোল্লার প্রাণ একটা সুতোর ওপর ঝুলছিল, আর একটা ছোট ভুলের মানে হবে যন্ত্রণাদায়ক মৃত্যু। মোল্লা কি নিজেই নিজের জালে ফেসে যাবেন? হাভেলির সেই বিশাল কক্ষে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে যদি কোনো সূঁচও পড়ত তবে তার প্রতিধ্বনি কোনো হাতুড়ির আঘাতের মতো মনে হতো। কিন্তু সেখানে সূঁচ নয়, একটা পুরনো নোংরা কাগজের টুকরো পড়েছিল। মোল্লা নাসিরুদ্দিন, বা বলা ভালো সৈয়দ কামাল, ওটাকে এতটাই অবহেলার সাথে ফেলেছিলেন যেন ওটা কোনো মিষ্টির বাসি র্যাপার। তার নজর তখনও সেই পিতলের দূরবীনের ওপর টিকেছিল যা তিনি বাতাসে ঘোরাচ্ছিলেন। তো আমি বলছিলাম, মোল্লা নিজের কর্কশ বাচাল গলায় বলা চালিয়ে গেলেন, এই দূরবীনের লেন্স তৈরি করার জন্য কাঁচকে ৩ বছর পর্যন্ত যত্নায় রাখা হয়েছিল। আরে আপনারা শুনছেন তো, নাকি আমি দেয়ালের সাথে কথা বলছি? কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। ঘরে উপস্থিত ৫ জোড়া চোখ, নিষ্ঠুর, লোভী আর সন্দেহে ভরা চোখ, মেঝের ওপর পড়ে থাকা সেই কাগজের টুকরোতে আটকে ছিল। সেই টুকরোটা দেখতে সাধারণ ছিল, কোণাগুলো পোড়া আর মাঝখান থেকে ভাঁজ করা, কিন্তু তার ওপর লাল কালিতে আঁকা রেখাগুলো, যা মশালের আলোয় রক্তের মতো চকচক করছিল, অন্য কোনো গল্প বলছিল। সুলেমান সাপ সবার আগে নড়াচড়া করল। সে নিজের চেয়ার থেকে এমনভাবে পিছলে গেল যেন সত্যিই কোনো সাপ, আর চোখের পলকে সে সেই কাগজটা তুলে নিল। তার আঙুল কাঁপছিল না, কিন্তু চোখের মনি বড় হয়ে গিয়েছিল। সে কাগজটাকে আলোর কাছে নিয়ে এলো। আরে আরে, মোল্লা হঠাৎ কৃত্রিম অস্থিরতার সাথে বলল, ওটা ছাড়ো ভাই, ওটা নোংরা, একটা পাগল বুড়োর বকবক। আমার হাত নোংরা হয়ে গিয়েছিল ওটা ছুঁয়ে। দিন, ওটা পুড়িয়ে দিই। আমরা কথা বলছিলাম এই দূরবীনের। মোল্লা এগিয়ে গিয়ে কাগজটা কেড়ে নেওয়ার নাটক করলেন, কিন্তু জাহাঙ্গীর জল্লাদ তার বিশাল হাত মোল্লার বুকের উপর রাখল আর তাকে পেছনে ধাক্কা দিল। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে মোল্লা টাল খেয়ে পেছনে রাখা একটা টেবিলের উপর গিয়ে পড়লেন। পিতলের বাসনগুলো ঝনঝন করে পড়ে গেল। চুপ থাক মোটা, যদি উস্তাদ কিছু দেখছেন তবে মাঝখানে নিজের ঠোঁট খুলবি না। মোল্লা নিজের মখমলের আলখাল্লা ঝাড়তে ঝাড়তে মুখ বাঁকালেন। অসভ্য লোক, অতিথিদের সাথে এমন ব্যবহার করে। আমার সওদা করতে হবে না, আমি যাচ্ছি, নিজের দূরবীনও নিয়ে যাচ্ছি আর নিজের ওই আবর্জনাও। বসে যাও সাইয়াদ, পর্দার আড়াল থেকে উস্তাদের গলা এলো। এবার গলার স্বরে একটা অদ্ভুত কোমলতা ছিল, যা বিপদের সংকেত থেকে কম কিছু ছিল না। সুলেমান, কি ওটা? সুলেমানের চোখ কাগজের ওপর দৌড়াচ্ছিল। সেই নকশা অসম্পূর্ণ ছিল, তাতে কিছু পাহাড় আঁকা ছিল, একটা নদীর মোড় ছিল, আর কিছু প্রাচীন চিহ্ন ছিল যা এখন আর প্রচলিত নয়। কিন্তু চোরদের জগতে ওগুলোর মানে হল গুপ্তধন। আর সবচেয়ে বড় কথা, সেই নকশার কোণে একটা মোহর ছিল। সেই মোহর কোনো রাজার নয়, বরং এক বিলুপ্ত হয়ে যাওয়া গোষ্ঠীর ছিল, যাদের সম্পর্কে বলা হতো যে তারা শতাব্দী আগে নিজেদের সম্পদ অভিশাপ আর ধাঁধার আড়ালে লুকিয়ে দিয়েছিল। সুলেমান ধীরে ধীরে মাথা তুলল আর ওস্তাদের দিকে তাকাল। সে কিছু বলল না, শুধু নিজের ভ্রু একটা বিশেষ ভঙ্গিতে ওপরে তুলল। চোরদের এই নিস্তব্ধ ভাষার মানে পরিষ্কার ছিল, এটা আসল আর এটা অনেক বড়। রাজিয়া বেগম, যে এতক্ষণ মদের নেশায় ঢুলছিল, সে এখন পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিল। সে মোল্লার দিকে তাকাল, কিন্তু এবার তার নজরে ঘৃণা নয়, বরং এক মিষ্টি বিষাক্ত আকর্ষণ ছিল। সে উঠল আর মোল্লার কাছে গেল, নিজের রেশমি পোশাকের খসখস শব্দের সাথে। ও আমার প্রিয় সাইয়েদ কামাল, সে নিজের আঙুল মোল্লার নকল দাড়ির উপর বোলাতে বোলাতে বলল, তুমি আমাদের ভুল বুঝেছ। জাহাঙ্গীর তো শুধু মজা করছিল, আমরা তো শুধু দেখছিলাম যে তোমার মতো বুদ্ধিমান ব্যবসায়ী নিজের পকেটে কি কি রাখে। মোল্লা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মাছ বড়শি গিলে নিচ্ছিল, কিন্তু তিনি নিজের মুখে তখনও বিরক্তি বজায় রাখলেন। মজা? পাঁজর ভেঙে দেওয়ার মতো মজা? আমি এটা পছন্দ করি না। আর ওই কাগজ, ওটা তো শুধু একটা অভিশাপ। ওই পুরোহিত বলেছিল যে যে এটাকে পুরো পড়বে সে মালামাল হয়ে যাবে, কিন্তু যে অর্ধেক পড়বে। যাই হোক, আমার কি যায় আসে, আমি তো ব্যবসায়ী, পণ্ডিত নই।
মালামাল শব্দটা ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিল। ওস্তাদ পর্দার আড়াল থেকে বলল, সৈয়দ, তুমি বলছিলে যে এই নকশা অসম্পূর্ণ, এর বাকি অংশ কোথায়? মোল্লা কাঁধ নাচালেন, একদম নিখুঁত সারল্যের সাথে বললেন, হয়তো পড়ে গেছে, বা হয়তো আমি সেই সরাইখানায় ফেলে এসেছি যেখানে আমি কাল ছিলাম, অথবা হয়তো... হ্যাঁ, মনে পড়েছে, ওই পুরোহিত ওটাকে 2 ভাগে ছিঁড়েছিল। সে বলেছিল, মূর্খ, একটা অংশ আমি তোকে দিচ্ছি, দ্বিতীয় অংশ তুই তখন পাবি যখন তুই নিজের বুদ্ধি প্রমাণ করবি। এখন বলো দেখি, আমি কোথায় নিজের বুদ্ধি প্রমাণ করতে ঘুরে বেড়াবো? আমার কাছে তো বাবার অগাধ সম্পত্তি আছে, আমার বুদ্ধির কি দরকার? মোল্লা জোরে অট্টহাসি হাসল, যা সেই গম্ভীর পরিবেশে খুব বেমানান লাগল। ডাকাতরা একে অপরের দিকে তাকাচ্ছিল, তাদের মনে একটাই চিন্তা খেলছিল, এই লোকটা এতটাই বোকা যে এ জানেই না এর হাতে কি লেগেছে। এ মহামূল্যবান গুপ্তধনকে আবর্জনা মনে করছে। যদি আমরা একে একটু ভুলিয়ে ভালিয়ে রাখি, তবে এ আমাদের দ্বিতীয় অংশ পর্যন্ত নিয়ে যাবে, আর তারপরের ঘাড় মটকানো তো বাঁ হাতের খেলা। সুলেমান নকশাটা নিজের পকেটে রেখে নিল। সৈয়দ ভাই, সে নিজের গলায় মধু ঢেলে করল, তোমার হয়তো জানা নেই, কিন্তু আমরা পুরনো কাগজের খুব শৌখিন। আমরা এই আবর্জনার বদলে তোমাকে ভালো দাম দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমাকে দ্বিতীয় টুকরোটাও আনতে হবে। দাম? মোল্লার চোখ চকচক করে উঠল, লোভের অভিনয় করে। কত দাম? তোমরা কি আমাকে ওই ঘোড়াটা দেবে যা আমি বাইরে দেখলাম, কালো রঙের ঘোড়াটা? আমরা তোমাকে পুরো আস্তাবল দিয়ে দেব। কালু খামোশ প্রথমবার মুখ খুলল, তার গলা ছিল শুকনো আর ভীতিজনক। মোল্লা হাততালি দিলেন। সদা পাকা, কিন্তু আমাকে দ্বিতীয় টুকরোটা খুঁজতে হবে। আমার মনে আছে পুরোহিত কিছু ধাঁধা বিড়বিড় করেছিল, ওই 3টে মিনার আর জলের নিচে আগুন, এমন সব বকবক। আমার তো কিছু মাথায় ঢোকেনি। জলের নিচে আগুন, এটা শুনতেই সুলেমান আর রাজিয়ার চোখাচোখি হলো। তারা এই ধাঁধাটা জানত। এটা শহরের পুরনো হাম্মামখানার নিচে তৈরি গোপন সুড়ঙ্গের দিকে ইশারা ছিল। এই তথ্য শুধু পুরনো অপরাধীদেরই জানা ছিল। এবার তাদের বিশ্বাস হয়ে গেল যে মোল্লা সত্যি কথা বলছেন। ঠিক আছে, ওস্তাদ রায় দিল। আজ রাত অনেক হয়েছে, সৈয়দ আমাদের অতিথি। রাজিয়া, এনার জন্য সবচেয়ে ভালো ঘর তৈরি করাও, একে খাবার দাও, মদ দাও, আমরা সকালে কথা বলবো। মোল্লা নিজের সিন্দুক তুললেন। আর আমার খচ্চর, ওকেও রাজকীয় খাবার পাওয়া উচিত। একদম, জাহাঙ্গীর দাঁত কিরমির করে বলল, ওকে আমরা নিজের হাতে খাওয়াবো। মোল্লাকে হাভেলির ওপরের দিকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। এই ঘরটা বিলাসিতা আর নোংরামির এক অদ্ভুত মিশ্রণ ছিল। বিছানা মখমলের ছিল, কিন্তু চাদরে পুরনো দাগ ছিল। জানলায় লোহার মোটা গরাদ ছিল। রাজিয়া তাকে দরজা পর্যন্ত ছাড়তে এলো। আরামে ঘুমিয়েও সাইয়াদ, সে দরজায় ঝুঁকে বলল। তার চোখে এক শিকারীর জেল্লা ছিল। আর স্বপ্নে এটা ভেবো যে তুমি সেই সম্পদের কি করবে যা আমরা তোমাকে দেব। আমি সোনার ইট দিয়ে আরও একটা প্রাসাদ বানাবো। মোল্লা বোকাশোকা হাসি হেসে জবাব দিলেন। রাজিয়া একটা ব্যঙ্গাত্মক হাসি দিল আর দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। খিল লাগানোর ভারী শব্দ প্রতিধ্বনিত হল। যেমনই পায়ের আওয়াজ দূরে গেল, মোল্লার ব্যবহার একদম বদলে গেল। তার ঝুঁকে থাকা কোমর সোজা হয়ে গেল, মুখের বোকামি ভরা হাসি গায়েব হয়ে গেল, আর তার জায়গায় এক গম্ভীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা চলে এলো। তিনি পা টিপে টিপে জানলার কাছে গেলেন আর বাইরে উঁকি দিলেন। নিচে আঙিনায় পাহারা খুব কড়া ছিল। তিনি জানতেন যে তিনি এখন বন্দী, কিন্তু এই বন্দী দশা তার নিজের মর্জির ছিল। মোল্লা নিজের সিন্দুক খুললেন, কিন্তু এবার তিনি তার ভেতর থেকে কোনো জাদুকরি পাথর বের করলেন না। তিনি তার নকল তলাটা বা ফলস বটমটা চাপ দিলেন। সেখানে একটা ছোট কৌটো ছিল। তার ভেতর থেকে তিনি এক সূক্ষ্ম পাউডার বের করলেন আর সেটা ঘরের জলের জগে মিশিয়ে দিলেন। এটা ঘুমের ওষুধ ছিল না, বরং এমন এক ভেষজ ছিল যা পানকারীর ইন্দ্রিয়কে ভ্রুলিত করে দিত। তারা সেটাই শুনত আর দেখত যা তারা দেখতে চাইত। মোল্লা জানতেন যে রাতে কেউ না কেউ তার মুখ থেকে কথা বের করতে বা তার তল্লাশি নিতে নিশ্চয়ই আসবে। ওদিকে নিচে হলে কালী মুঠ্ঠির পঞ্চায়েত বসেছিল, নকশা মেঝের ওপর ছড়ানো। এ বোকা, কিন্তু এর কপাল খুব তেজ। এই নকশা জিনেদের শহরের। আমার দাদা বলতেন যে সেই শহর এই এলাকার নিচে কোথাও চাপা পড়ে আছে। আমাদের এর কি দরকার? জাহাঙ্গীর নিজের তলোয়ারের ধার পরীক্ষা করতে করতে বলল। গলা কাটি, সিন্দুক নি, আর নকশা নিজে থেকেই খুঁজে নেব। না, ওস্তাদের ছায়া নড়ল। তাড়াহুড়ো করো না জাহাঙ্গীর, এটাই তোমার দুর্বলতা। ওই লোকটা বলেছে 3টে মিনার, এর মানে গুপ্তধন শুধু নকশা দিয়ে পাওয়া যাবে না,
ওটা খোলার জন্য একটা চাবি বা কোনো কোড চাই, যা হয়তো ওই দ্বিতীয় টুকরোতে আছে, অথবা হয়তো ওই বোকাটার মাথায়, যা সে নিজেও বোঝে না। আমাদের ওকে ব্যবহার করতে হবে। ওর যেন মনে হয় যে ও আমাদের লুট করছে, যখন কি আমরা ওকে ওর মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি। রাজিয়া হাসতে হাসতে বলল, চিন্তা করো না, কাল সকাল পর্যন্ত ও আমার ইশারায় নাচবে। আমি ওকে এমন নেশা দেব যে ও নিজের ছোটবেলার রহস্যও উগড়ে দেবে। ঘরে এক অশুভ হাসি প্রতিধ্বনিত হল। তারা নিজেদের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল। তারা জানত না যে তারা যে শিকারকে জালে ফেলার পরিকল্পনা করছিল সে আসলে শিকারী যে তাদের খাঁচায় ঢুকে পড়েছে। রাতের তৃতীয় প্রহর ছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের বিছানায় শুয়েছিলেন, কিন্তু ঘুমাচ্ছিলেন না। তিনি নিজের শ্বাসপ্রশ্বাসের গতি ধীর করে নিয়েছিলেন, যেন গভীর ঘুমে আছেন। তখনই দরজার খিল খুব ধীরে ধীরে খুলল। কেউ ভেতরে এলো। আগন্তুকের পায়ে কোনো শব্দ ছিল না। সে ছায়ার মতো মোল্লার বিছানার কাছে এলো। এটা ছিল কালু খামোশ। সে মোল্লার তল্লাশি নিতে এসেছিল। কালু মোল্লার কাপড়চোপড় হাতড়াল, তারপর সিন্দুকের দিকে এগোল। মোল্লা নিজের চোখ হালকা করে খুললেন। কালু সিন্দুক খুলছিল। মোল্লা পাশ ফিরলেন আর ঘুমে বিড়বিড় করলেন, না না, ওই চাবি কুয়োতে ফেলো না, ওস্তাদকে বলো না। কালুর হাত থেমে গেল। সে কান পেতে শুনল, চাবি পুরনো বটগাছের নিচে, শুধু পূর্ণিমার রাতে। মোল্লা আবার গভীর ঘুমে চলে গেলেন। কালুর চোখে উজ্জ্বলতা খেলে গেল। পুরনো বটগাছ, চাবি, এই তথ্য নকশার চেয়েও বেশি দামি ছিল। সে সিন্দুক বন্ধ করল আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। মোল্লার মুখে অন্ধকারে এক সূক্ষ্ম হাসি ফুটে উঠল। বীজ বোনা হয়ে গিয়েছিল। এবার কালু এই কথাটা বাকি সাথীদের থেকে লুকোবে, কারণ চোরদের মধ্যে সততা শুধু একটা শব্দ মাত্র। তারা একে অপরকে ধোঁকা দিতে পিছপা হয় না। মোল্লার পরিকল্পনার পরের ধাপ শুরু হয়ে গিয়েছিল, ভাগ করো আর শাসন করো। পরের দিন সকালে যখন সূর্যের আলো হাভেলির নোংরা জানলা দিয়ে ভেতরে আসছিল, মোল্লা নিচে হলে পৌঁছালেন। প্রাতরাশের টেবিল সাজানো ছিল, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। 5 জন সর্দারের মধ্যে একটা উত্তেজনা ছিল। কালু বারবার নিজের নজর চুরি করছিল। সুলেমান বাকি সবাইকে সন্দেহের চোখে দেখছিল। মোল্লা আসতেই জোরে বললেন, আহা, কি ঘুমই না হলো! আপনাদের গদিগুলো তো মেঘের মতো। কিন্তু আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একটা কালো কাক আমার গুপ্তধনের চাবি চুরি করে নিয়ে গেল। কালুর হাত থেকে চায়ের পেয়ালা পড়তে পড়তে বাঁচল। বাকি সবাই তাকে ঘাড় ঘুরিয়ে দেখল। স্বপ্ন ছিল, শুধু স্বপ্ন। মোল্লা রুপিল একটা বড় টুকরো ছিঁড়তে ছিঁড়তে বললেন, তো কি সিদ্ধান্ত হলো? আমরা কি ব্যবসা করছি, নাকি আমি আমার আবর্জনা নিয়ে চলে যাব? উস্তাদ, যে এখন পর্দার বাইরে চলে এসেছিল, এক বৃদ্ধ বলিরেখা পড়া মানুষ, যার চোখ শুকুনির মতো। সে বলল, সৈয়দ, আমরা তোমাকে দ্বিতীয় টুকরো খুঁজতে সাহায্য করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? ব্যবসায়ীদের মধ্যে শর্ত? মোল্লা নাক সিটকালেন। হ্যাঁ, সুরক্ষার জন্য। উস্তাদ বলল, শহরে অনেক চোর আছে, আমরা চাই না তোমার গুপ্তধন অন্য কেউ নিয়ে নিক। তাই যতক্ষণ না গুপ্তধন পাওয়া যাচ্ছে, তুমি আমাদের সাথেই থাকবে, আমাদের ছায়ার মতো। মোল্লা মনে মনে ভাবলেন, এটাই তো আমি চেয়েছিলাম। মঞ্জুর, মোল্লা বললেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি? জাহাঙ্গীর রাগত স্বরে জিজ্ঞাসা করল। আমার হাঁটতে ক্লান্তি লাগে। গুপ্তধনের খোঁজে আমাকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, আর সেই পালকি তুমি বইবে। মোল্লা জাহাঙ্গীরের দিকে ইশারা করলেন। জাহাঙ্গীরের মুখ লাল হয়ে গেল। সে মোল্লাকে মারার জন্য এগোল, কিন্তু সুলেমান তাকে আটকে দিল। শান্ত থাক জাহাঙ্গীর, বড় খেলা খেলার জন্য ছোট দাম দিতে হয়। একবার গুপ্তধন পেয়ে গেলে তারপর এর পালকি সোজা কবরে যাবে। জাহাঙ্গীর থুতু গিলে পেছনে সরে গেল। ঠিক আছে রইসজাদা, তোর পালকি তৈরি হবে। এবার বল, ওই দ্বিতীয় টুকরো আর ওই চাবি, তাদের রাস্তা কোথা থেকে শুরু হয়? মোল্লা নিজের পকেট থেকে আরও একটা কাগজ বের করলেন। না, কাগজ নয়, একটা কাপড়ের টুকরো, যার ওপর অদ্ভুত সব ছবি আঁকা ছিল। তিনি সেটা টেবিলের ওপর ছড়ালেন। এটি, মোল্লা রহস্যময় গলায় বললেন, সেই ধাঁধা যা পুরোহিত মরার সময় দিয়েছিল। সে বলেছিল, সেখানে যেখানে পাথর কাঁদে আর জল জ্বলে, সেখানেই পাবি তুই দ্বিতীয় রাস্তা। ডাকাতরা সেই ধাঁধার ওপর ঝুঁকে পড়ল। পাথর কাঁদে? রাজিয়া বিড়বিড় করল, এটা তো রোদন গুহার কথা বলা হচ্ছে, যা শহরের পূর্ব প্রান্তে আছে। আর জল জলে? সেখানের পাশেই গন্ধকের ঝর্ণা আছে, আগুন লাগলে জলের মতো দেখায়। এটা সেই জায়গাই। তারা উত্তেজিত হয়ে গেল।
মোল্লা তাদের সঠিক দিকে নয় বরং এক বিভ্রান্তিকর দিকে ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু এটা শুধু জায়গার কথা ছিল না। মোল্লা ধাঁধায় আরও একটা লাইন যোগ করেছিলেন যা কাগজে লেখা ছিল না। আর হ্যাঁ, মোল্লা বললেন, পুরোহিত এটাও বলেছিল যে গুপ্তধনের দরজা শুধু সেই খুলতে পারবে যে গত 1 সপ্তাহে কোনো পাপ করেনি, না হলে গুপ্তধন গলে সাপ হরে যাবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। পাপ করেনি? এখানে তো প্রতিটি শ্বাস এক একটা পাপ ছিল। বক বক, উস্তাদ চিৎকার করে উঠল, এসব কুসংস্কার। হয়তো মোল্লা ভয় পাওয়ার নাটক করতে করতে বললেন, কিন্তু আমার প্রপিতামহ এই কারণেই অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি শুদ্ধ না হয়েই গুপ্তধন ছুঁয়েছিলেন। আমি তো ঝুঁকি নেব না। আমি তো বলি গুপ্তধন খোলার আগে আমাদের কিছু পুণ্য করে নেওয়া উচিত, শুধু সাবধানতার জন্য। ডাকাতরা একে অপরের দিকে তাকাল। তারা কুসংস্কারাচ্ছন্ন ছিল। অপরাধীরা প্রায়ই সবচেয়ে বেশি কুসংস্কারাচ্ছন্ন হয়। মোল্লা তাদের এই রগে চপ দিয়েছিলেন। পুণ্য? কালু জিজ্ঞেস করল, কেমন পুণ্য? আরে তেমন কিছু না, মোল্লা অবহেলার সাথে বললেন। যেমন গরিবদের খাবার খাওয়ানো বা চুরির কিছু মাল ফেরত দেওয়া, শুধু একদিনের জন্য, যাতে ওই গুপ্তধনের জিনদের মনে হয় যে আমরা ভালো লোক। তারপর তো গুপ্তধন আমাদেরই, তারপর যা খুশি করো। এই চিন্তাটা এতটাই হাস্যকর ছিল যে অন্য কেউ হলে হেসে দিত, কিন্তু মোল্লা এটাকে গুপ্তধন প্রাপ্তির জন্য অনিবার্য শর্ত বানিয়ে দিয়েছিলেন। আর তাদের সামনে কোটি কোটি টাকার কাল্পনিক সম্পদ ছিল। সুলেমান ভাবল, যদি একদিনের জন্য সাধু সাজলে গুপ্তধন পাওয়া যায় তবে ক্ষতি কি? পরে তো আমরা এমনিতেও সবাইকে লুট করে নেব। ঠিক আছে, উস্তাদ অনিচ্ছা সত্ত্বেও বলল, যদি এটাই শর্ত হয় তবে আমরা এটা মানব, কিন্তু শুধু আজ রাতের জন্য। কাল সকালে আমরা সেই গুহার দিকে রওনা দেব। মোল্লা নিজের দাড়ির আড়ালে হাসি লুকোলেন। প্রথম ধাপ শেষ হল। তিনি চোরদের দান করার চিন্তায় ভাবতে বাধ্য করে দিয়েছিলেন, কিন্তু আসল খেলা তো এখন শুরু হতে চলেছিল। মোল্লা যে রদন গুহার কথা বলেছিলেন সেটি শহরের পুলিশ ফাঁড়ির ঠিক পেছনে অবস্থিত এক পুরনো খনি ছিল। আর দ্বিতীয় টুকরোটা সেখানে নয় বরং এক এমন জায়গায় যেখানে পৌঁছনোর জন্য তাদের শহরের সবচেয়ে ব্যস্ত বাজার দিয়ে যেতে হতো, তাও আবার দিন দুপুরে। সেই দুপুরে হাভেলিতে ঘুরে বেড়ানোর সময় মোল্লা আরও অনেক ছোট ছোট বীজ বপন করলেন। তিনি জাহাঙ্গীরকে একা পেয়ে বললেন, আমার মনে হয় সুলেমান তোমাকে ধোঁকা দিচ্ছে। আমি ওকে কালুর সাথে ফিসফিস করতে শুনেছি। তারপর তিনি সুলেমানকে বললেন, উস্তাদের মনে হয় তুমি দুর্বল হয়ে গেছ। ও তোমাকে এই অংশীদারি থেকে বের করে দেওয়ার কথা ভাবছে। মোল্লা প্রত্যেকের ভয় আর নিরাপত্তাহীনতাকে উস্কে দিচ্ছিলেন। কালি মুঠি, যা বাইরে থেকে এক ছিল, ভেতর থেকে ফাটল ধরতে শুরু করেছিল। সন্ধে হতে হতে পরিবেশ টান টান হয়ে গেল। তারা সবাই একসাথে বসেছিল, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করছিল না। তাদের তলোয়ার খাপে ঢিলে হয়েছিল। তখনই মোল্লা দৌড়ে এলেন, হাতে সেই অসম্পূর্ণ নকশা ওড়াতে ওড়াতে। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, তিনি চিৎকার করলেন। কি? সবাই একসাথে সচক্ত হয়ে গেল। আমি নকশাটা উল্টো ধরেছিলাম। ওটা গুহা নয়, ওটা তো শহরের ঘড়িঘর, আর গুপ্তধন তার ছায়ায় রয়েছে, ঠিক 12টার সময়। ডাকাতরা অবাক হয়ে গেল। ঘড়িঘর? ওটা তো শহরের মাঝখানে। ওখানে যাওয়া মানে বাঘের মুখে যাওয়া। তুমি পাগল হয়ে গেছ। রাজিয়া চিৎকার করে উঠল। ওখানে সবসময় সিপাহী থাকে। তাতে কি হয়েছে? মোল্লা সরলভাবে জিজ্ঞেস করলেন। সিপাহীরা তো ভালো লোকেদের কিছু বলে না। আমরা তো ব্যবসায়ী সেজে যাব। আমি সৈয়দ কামাল, আর তোমরা আমার দেহরক্ষী। আর হ্যাঁ, আমাদের কিছু দানের মাল সাথে নিয়ে যেতে হবে, যাতে আমাদের ভালো দেখায়। তোমাদের কাছে কি কিছু পুরনো গয়না বা মোহর আছে যা আমরা ওখানে বিলাতে পারি? এটা ছিল মোল্লার মাস্টার স্ট্রোক। তিনি ডাকাতদের তাদেরই চুরি করা মালের সাথে শহরের মাঝখানে নিয়ে যাচ্ছিলেন, আর তাদের এটা বিশ্বাস করাচ্ছিলেন যে এই সবটাই এক বড় গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর নাটক। লোভ আবার যুক্তিবোধকে হারিয়ে দিল। রাজকীয় গুপ্তধন এতটাই বড় ছিল যে তার সামনে সামান্য কিছু মাল ফেরত দেওয়া আর একটু ঝুঁকি নেওয়া তাদের কাছে গ্রহণযোগ্য ছিল। তৈরি হয়ে যাও, উস্তাদ আদেশ দিল। আজ রাতে আমরা ঘড়িঘর যাব। সৈয়দ, যদি এটা ভুল বেরোয় তবে ঘড়িঘরের কাঁটায় তোর লাশ ঝুলবে। আরে উস্তাদ, মোল্লা হাসতে হাসতে বললেন, আমার লাশে কি রাখা আছে? আসল মজা তো গুপ্তধনে। শুধু একটা কথা মনে রাখবেন, সততার নাটকটা যেন পুরো হয়, মুখে হাসি আর হাতে দান। রাতের অন্ধকারে চোরদের এই কাফেলা শহরের দিকে এগোল।
মোল্লা সবার আগে নিজের সাজানো খচ্চরে, আর তার পেছনে 5 জন সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত, যারা এখন সাধু সাজার নাটক করছিল, আর তাদের হাতে ছিল চুরির মালের পুটলি। বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছিল। মোল্লা জানতেন যে তিনি বারুদের স্তূপের উপর বসে আছেন, আর দেশলাই তার হাতে। একটা ছোট ভুল, একটা ভুল শব্দ, আর সব কিছু শেষ হয়ে যাবে। যেমনই তারা শহরের কাছে পৌঁছল, মোল্লা দেখলেন যে শহরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নাকে মশাল জ্বলছিল। সিপাহী, সুলেমান ফিসফিস করল, আমরা ফেসে যাব। ভয় পেও না, মোল্লা পেছন ফিরে বললেন, সোজা চলো, চোররা লুকোয়, ধনীরা নয়, বুক টানটান করে চলো। আর যদি কেউ আটকায় তবে বলবে আমরা সৈয়দ কামালের সেবক, আর গরিবদের কম্বল বিলাতে যাচ্ছি। এটা পাগলামি ছিল, কিন্তু ডাকাতদের কাছে পিছু হটার রাস্তা ছিল না। তারা এগোল। নাকে এক হাবিলদার তাদের আটকাল। কে তোমরা? এর আগে যে কোনো ডাকাত তলোয়ার বের করত, মোল্লা চিৎকার করে বললেন, আরে হাবিলদার সাহেব, আমি সৈয়দ কামাল বোখারা থেকে। আজ আমার মানত পূর্ণ হয়েছে, তো আমি এই গরিবদের জন্য কিছু উপহার এনেছি। এরা আমার অনুগত সেবক, একটু কুৎসিত দেখতে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। হাবিলদার ডাকাতদের দিকে তাকালো। তারা অন্ধকারে ছিল আর নিজেদের পরিচয় লোকানোর জন্য মাথা নিচু করে রেখেছিল। হাতে পুটলি দেখে হাবিলদারের মনে হল সত্যি কোনো ধনী পুণ্য কাজ করছে। যাও যাও, হাবিলদার হাত নাড়ল, কিন্তু গোলমাল করবে না। তারা বেরিয়ে গেল। ডাকাতরা হাঁপ ছেড়ে বাঁচল। তাদের মোল্লার ওপর একটু বিশ্বাস হতে শুরু করল। এই পাগল লোকটা সত্যি তাদের যেখানে সেখানে নিয়ে যেতে পারে। দেখলে, মোল্লা ফিসফিস করলেন, সততার মুখোশই হল সবচেয়ে বড় অস্ত্র। এখন তারা শহরের ভেতরে ছিল। ঘড়িঘর দূরে দেখা যাচ্ছিল, কিন্তু মোল্লা তাদের সরাসরি সেখানে নিয়ে যাচ্ছিলেন না। তিনি তাদের গলি ঘুচিতে ঘোরাচ্ছিলেন। রাস্তা হারিয়ে ফেললে নাকি? জাহাঙ্গীর রাগে জিজ্ঞেস করল। না না, মোল্লা বললেন, নকশা অনুযায়ী আমাদের নাগিন গলি দিয়ে যেতে হবে। নাগিন গলি শহরের সেই অংশ ছিল যেখানে সবচেয়ে ধনী জহরিরা ভাগত। ডাকাতদের হাত নিষ্পিস করতে লাগল। এত মাল চারধারে, আর তারা চুরি করতে পারছে না। হঠাৎ মোল্লা থামলেন। থামো। কি হল? নকশায় আরও একটা নির্দেশ আছে। মোল্লা কাগজটা মন দিয়ে দেখার নাটক করলেন। এখানে লেখা আছে, গুপ্তধনের রাস্তা তখনই খুলবে যখন তুমি নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে পেছনে ফেলে যাবে। কি আজে বাজে কথা! সুলেমান ফেটে পড়ল। আমরা কিচ্ছু ফেলে যাব না। আরে ফেলে যাওয়া মানে একেবারে ছেড়ে দেওয়া নয়, শুধু কিছুক্ষণের জন্য আলাদা রাখা, যেমন তোমাদের অস্ত্র। ভাবো, যদি আমরা গুপ্তধনের দরজায় অস্ত্র নিয়ে যাই, তবে জিনরা রেগে যাবে। আমরা ওগুলো এখানেই পুরনো কুঁয়োর ভেতর লুকিয়ে রাখি, ফেরার পথে নিয়ে নেব। অস্ত্র ছাড়ার কথায় ডাকাতদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। একজন ডাকাত তলোয়ার ছাড়া নিজেকে নগ্ন মনে করে, কিন্তু মোল্লা আবার সেই চাল চাললেন। ঠিক আছে, ছাড়তে হবে না, চলো ফিরে যাই। আমার এমনিতেও গুপ্তধনের দরকার নেই, আমার অনেক আছে। তারা ঘুরতে লাগল। লোভ আবার ধাক্কা দিল। থামো, উস্তাদ বলল, শুধু ভারী অস্ত্র, খঞ্জর আমরা রাখব। তারা রাজি হল। তারা নিজেদের ভারী তলোয়ার আর বল্লম একটা শুকনো কুঁয়োর মধ্যে ফেলে দিল। এখন তারা হালকা ছিল, আর কিছুটা দুর্বলও। মোল্লা আরও একটা স্তর ছাড়িয়ে নিয়েছিলেন। এখন তারা ঘড়িঘরের নিচে দাঁড়িয়েছিল। রাত 12টা বাজতে চলল। চারদিক নিস্তব্ধ। এখন কি? রাজিয়া জিজ্ঞেস করল। এখন? মোল্লা ওপরে ইশারা করলেন। আমাদের ওপরে উঠতে হবে, একদম ওপরে। ওই ঘণ্টার ভেতর দ্বিতীয় টুকরোটা লুকোনো আছে। তারা সিঁড়ি দিয়ে উঠতে লাগল। সরু ঘোরানো সিঁড়ি। মোল্লা সবার আগে, বাকিরা পেছনে। যখন তারা অর্ধেক উচ্চতায় ছিল, মোল্লা হঠাৎ থামলেন আর নিজের পকেট হাতড়াতে লাগলেন। ও না! এখন আবার কি বিপদ? জাহাঙ্গীর দাঁত কিরমির করে বলল। সেই বিশেষ লেন্স, দূরবীনের লেন্স, আমি ওটা নিচে খচ্চরের উপরই ভুলে এসেছি। ওটা ছাড়া আমরা নকশা পড়তেই পারব না। মোল্লা মাথা চাপড়াতে লাগলেন। তোমরা এখানে থামো, আমি দৌড়ে নিয়ে আসছি। না, সুলেমান তার হাত ধরে ফেলল। তুই কোথাও যাবি না, তুই পালানোর চেষ্টা করছিস। আরে ভাই, গুপ্তধন ওপরে, আমি নিচে কেন পালাবো? মোল্লা বিরক্তির সাথে বলল। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ একজন আমার সাথে চলো, বাকিরা এখানে পাহারা দাও। এটা একটা চাল ছিল, তাদের আলাদা করার চাল। আমি যাব, কালু বলল। তার মোল্লার ওপর সন্দেহ ছিল, আর সে একান্তে তার মোকাবিলা করতে চাইত। মোল্লা আর কালু নিচে নেমে এলো। বাকি 4 জন ওপরে অন্ধকারে অপেক্ষা করতে লাগল। নিচে নামার সময় মোল্লার মাথায় পরবর্তী পদক্ষেপ তৈরি ছিল। কালু চুপ ছিল, কিন্তু আজ রাতে মোল্লা তাকে এমন এক আওয়াজ শোনাতে চলেছিলেন যা সারা জীবনে ভুলবে না। পুলিশের বাঁশির আওয়াজ। মোল্লা নাসিরুদ্দিন, যিনি এইমাত্র ওই বাঁশি বাজিয়েছেন, তিনি এক পুরনো বারান্দার আড়ালে লুকিয়েছিলেন। তার বুক ঘোড়ার খুঁড়ের শব্দের মতো ধরফর করছিল, কিন্তু ভয় নয়,
বরং সেই রোমাঞ্চে যা একজন শিকারী অনুভব করে যখন জালে আটকে পড়া শিকার ছটফট করতে থাকে। নিচে কালু খামোশ ব্যথায় কাতরাচ্ছিল। তার কাঁধ খচ্চরের লাথিতে অবশ হয়ে গিয়েছিল, কিন্তু সে চুপই থাকল, কারণ সে জানত যে একটা চিৎকারও তাকে সরাসরি অন্ধকার কারাগারে পাঠিয়ে দেবে। ওদিকে ঘড়িঘড়ের মিনারের উপর কালীমুঠ্ঠির বাকি 4 সর্দার, উস্তাদ, সুলেমান, জাহাঙ্গীর আর রাজিয়া আটকে পড়া ইঁদুরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। তাদের কাছে ভারী অস্ত্র ছিল না, কারণ মোল্লার পরামর্শে তারা সেগুলো কুয়োর ভেতর ফেলে দিয়ে এসেছিল। তাদের কাছে শুধু খঞ্জর ছিল, আর নিচে পুরো বাহিনী দাঁড়িয়েছিল। ওই ধোকাবাজ আমাদের মরিয়ে দিল, জাহাঙ্গীর গর্জে উঠল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। সে মুঠি পাকাল। যদি ওই সাইয়েদ কামাল আমার হাতে লেগে যায়, তবে আমি তার শরীর টুকরো টুকরো করে চিলদের খাওয়াব। চুপ থাক, উস্তাদ ধমক দিয়ে বলল। এখন রাগের নয়, বুদ্ধির সময়। নিচে দেখো। নিচের দৃশ্যটা অদ্ভুত ছিল। সিপাহীরা এসেছিল ঠিকই, কিন্তু তারা ঘড়িঘরের দিকে নয়, বরং পাশের এক গলির দিকে দৌড়াচ্ছিল। মোল্লা বাঁশি বাজানোর পর এক জ্বলন্ত মশাল সেই গলির আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিলেন, যার ফলে সেখানে আগুন লেগে গেল আর ধোঁয়া উঠতে লাগল। সিপাহীদের মনে হল যে বাঁশি আগুনের সতর্কবার্তার জন্য বাজানো হয়েছিল। এটা মোল্লার আরও এক মনস্তাত্ত্বিক চাল ছিল। অরাজকতা তৈরি করো আর তারপর সেটাকে ব্যবহার করো। রাস্তা পরিষ্কার, কিন্তু অল্প সময়ের জন্য, সুলেমান নিচে উঁকি দিয়ে বলল। তারা আগুন নেভানোর সাথে সাথেই এদিকে আসবে, আমাদের বেরোতে হবে। তারা দ্রুত কিন্তু পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচে কালু অন্ধকারের দেয়ালের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। তার মুখ ব্যথায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মোল্লা সেখানে ছিলেন না, খচ্চরও গায়েব ছিল। সে পালিয়ে গেছে, রাজিয়া ফিসফিস করে বলল। ওই ভীতু কুকুরটা পালিয়ে গেছে? না। হঠাৎ অন্ধকার থেকে এক আওয়াজ এলো। কুকুর নয়, তোমাদের মসিহা বলো। তারা সবাই চমকে ফিরে তাকাল। সেখানে এক ভাঙা গরুর গাড়ির আড়ালে মোল্লা নাসিরুদ্দিন সাইয়েদ কামাল দাঁড়িয়েছিলেন। তার হাতে খচ্চরের লাগাম ছিল, আর মুখে ঘাবড়ানোর এমন জীবন্ত অভিনয় ছিল যে কেউ ধোকা খেয়ে যাবে। জলদি করো মূর্খরা, মোল্লা নিচু গলায় চিৎকার করে বলল। তোমরা ওখানে উপরে কি করছিলে? আমি বাঁশি বাজিয়ে তোমাদের সতর্ক করলাম যে সিপাহীরা আসছে। যদি আমি বাঁশি না বাজাতাম আর আগুন না লাগাতাম, তবে এতক্ষণে তোমরা সবাই শিকলবন্দী হতে। ডাকাতরা থমকে গেল। মোল্লার কথায় যুক্তি ছিল। যদি মোল্লা ধোকা দিত, তবে সে সিপাহীদের সরাসরি তাদের দিকে পাঠাত। আগুন লাগিয়ে তাদের ধ্যান কেন সরাবে? সন্দেহ আর স্বস্তির মাঝে ঝুলতে ঝুলতে উস্তাদ সিদ্ধান্ত নিল। পরে কথা বলবো, এখন চলো, উস্তাদ আদেশ দিল। তারা সবাই মোল্লার পেছনে দৌড়াল। মোল্লা তাদের শহরের মূল রাস্তা দিয়ে নয়, বরং নোংরা নালার পাশ দিয়ে তৈরি সরু পথ দিয়ে নিয়ে গেলেন। এই রাস্তা দুর্গন্ধযুক্ত আর পিচ্ছিল ছিল, কিন্তু এখানে কোনো সিপাহী আসত না। জাহাঙ্গীর আর সুলেমানকে আহত কালুর উপর ভর দিয়ে চলতে হচ্ছিল। রাজিয়ার দামি রেশমি কাপড় কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। সৈয়দ কামাল মোল্লা ইচ্ছাকৃতভাবে সবার আগে চলছিলেন। কখনো কখনো রাস্তা হারানোর নাটক করতেন, আবার সঠিক রাস্তা মনে পড়ার অভিনয় করতেন। তিনি তাদের ক্লান্ত করতে চাইছিলেন। তিনি তাদের অহংকার ভেঙে তাদের শুধু এক ক্লান্ত মানুষের স্তরে নামিয়ে আনতে চাইছিলেন। প্রায় 1 ঘণ্টার কসরতের পর তারা শহরের বাইরে এক পুরনো পরিত্যক্ত কবরস্থানে পৌঁছল। এখানে বড় বড় ঝোপঝাড় ছিল, আর ভাঙা কবরগুলো লুকানোর জন্য আদর্শ জায়গা ছিল। তারা সবাই হাঁপাতে মাটিতে পড়ে গেল। কালু ব্যথায় কাতরাচ্ছিল। জাহাঙ্গীর নিজের শ্বাস গুছিয়ে নিল, আর তারপর হঠাৎ উঠে মোল্লার কলার ধরল। এবার বল এ রইসজাদা। জাহাঙ্গীর খঞ্জর মোল্লার গলায় ঠেকিয়ে বলল, তুই কালুকে লাথি মারালি, তুই বাঁশি বাজালি, তুই আমাদের অস্ত্র ফেলিয়ে দিলি। এই সব কাকতালীয় হতে পারে না। তুই পুলিশের চর। পরিবেশ হঠাৎ করেই টান টান হয়ে গেল। মৃত্যু মোল্লা থেকে মাত্র 1 ইঞ্চি দূরে ছিল, কিন্তু মোল্লার চোখে ভয় ছিল না। তিনি জাহাঙ্গীরের চোখে চোখ রেখে তাকালেন, আর তারপর জোরে ঘৃণায় ভরা হাসি হাসলেন। ছর, আমি সৈয়দ কামাল। মোল্লা জাহাঙ্গীরের হাত ঝেড়ে দিলেন। আরে বুদ্ধির অন্ধরা, যদি আমি চর হতাম, তবে তোমরা এখন এখানে খোলা বাতাসে শ্বাস নিতে না, বরং কাল কুঠুরিতে পৌঁছতে। আমি তোমাদের প্রাণ বাঁচিয়েছি। প্রাণ বাঁচিয়েছিস? রাজিয়া বিদ্রুপ করে জিজ্ঞেস করল। কালুর কাঁধ ভেঙে দিয়ে? কালু বোকা। মোল্লা কালুর দিকে আঙুল তুললেন। আমি একে বলেছিলাম যে খচ্চরের কাছে যাস না। ও চমকে যায়, কিন্তু এ লোভে অন্ধ হয়ে লেন্স খুঁজতে লাগল। খচ্চর একে মেরেছে, এতে আমার কি দোষ? আর বাঁশি? আরে যখন আমি নিচে এলাম, আমি দেখলাম যে সিপাহীদের এক টুকরো বাহিনী ঘড়ি ঘরের দিকে আসছিল। তোমাদের কাছে পালানোর কোনো পথ ছিল না।
এই জন্যই আমি ওই বাঁশি বাজালাম আর আগুন লাগালাম, যাতে তাদের মনোযোগ সরে যায়। কোনো চর কি কখনো চোরদের বাঁচানোর জন্য আগুন লাগিয়েছে? ডাকাতরা চুপ হয়ে গেল। মোল্লার গল্প সব দিক থেকে খাপ খাচ্ছিল, তার যুক্তি অকাট্য ছিল। মোল্লা এবার আক্রমণাত্মক মনোভাব নিলেন। তিনি নিজের জায়গা থেকে দাঁড়ালেন আর নিজের পাগড়ি ঠেক করলেন। আমার মনে হচ্ছে আমি ভুল লোকেদের সাথে চলে এসেছি। মোল্লা অসন্তোষ প্রকাশ করে বললেন, আমি তোমাদের কোটি কোটি টাকার গুপ্তধন দিতে এসেছি, আর তোমরা আমাকে সন্দেহ করছ? ঠিক আছে, মেরে ফেলো আমাকে, তারপর খুঁজতে থাকো ওই গুপ্তধন সেই অসম্পূর্ণ নকশার সাথে। আমি ছাড়া ওই নকশা শুধু রদ্দি কাগজের টুকরো। উস্তাদ যে এতক্ষণ চুপচাপ বসেছিল, সে দাঁড়াল। সে জাহাঙ্গীরকে পিছিয়ে যাওয়ার ইশারা করল। সৈয়দ ঠিক বলছে, উস্তাদ তার ভারী গলায় বলল। এ আমাদের বাঁচিয়েছে। যদি এ চাইত তবে পালাতে পারত, কিন্তু এ আমাদের নিতে এসেছে। সৈয়দ, আমরা ক্ষমা চাইছি। আমাদের ব্যবসায়ী এমন যে আমরা আমাদের ছায়াকেও বিশ্বাস করি না। মোল্লা নাক সিটকালেন। ক্ষমা দিয়ে পেট ভরে না উস্তাদ, আমার ভরসা চাই। আর এখন যেহেতু আমরা এখানে এই মরাদের শহরে আছি, আমার মনে হয় এটা সঠিক সময় তোমাদের আসল কথা বলার। মোল্লা নিজের খচ্চরের কাছে গেলেন আর জিনের ভেতর থেকে একটা চামড়ার পুরনো ব্যাগ বের করিলেন। তিনি সেটা খুললেন আর তার ভেতর থেকে আরও এক কাগজের টুকরো বের করিলেন। এটা সেই টুকরো যেটা তিনি হারিয়ে যাওয়ার নাটক করেছিলেন, বা যেটাকে তিনি লেন্স বলছিলেন। আসলে এটা নকশার তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। তিনি মাটিতে এক সমতল পাথরের ওপর 3টি টুকরো জুড়ে নিলেন। মশালের মৃদু আলোয় 3টি টুকরো মিলে এক পূর্ণ চিত্র তৈরি করছিল। দেখো এটাকে, মোল্লা রহস্যময় গলায় বললেন। কি দেখা যাচ্ছে? 5 ডাকাত সেই নকশার ওপর ঝুঁকে পড়ল। এটা কোনো সাধারণ গুপ্তধনের নকশা ছিল না, এটা একটা জটিল গোলক ধাঁধার মতো দেখাচ্ছিল। এতে শহরের গলি, নদী আর ইমারত ছিল, কিন্তু সেগুলো সব এক অদ্ভুত জ্যামিতিক নকশায় জোড়া ছিল। আর নকশার কেন্দ্রে, যেখানে গুপ্তধন থাকার কথা, সেখানে এক অদ্ভুত চিহ্ন ছিল, ন্যায়ের দাড়িপাল্লা। এটা কি? সুলেমান অবাক হয়ে জিজ্ঞেস করল। দাড়িপাল্লা? গুপ্তধন কি আদালতে? না, মোল্লা নিজের কণ্ঠস্বর গম্ভীর আর গম্ভীর করে বললেন। এটাই সেই রহস্য যা পুরোহিত আমাকে বলেছিল। এই গুপ্তধন সুলতান হিন্দের নয়, বরং এক প্রাচীন সুফি ফকিরের। লোকে বলে ওই ফকির নিজের সারা জীবনের উপার্জন, যা সে পাপীদের থেকে লুট করেছিল, এক জায়গায় লুকিয়ে রেখেছিল। কিন্তু সে ওই গুপ্তধনের ওপর এক তিলিস্সম জাদু বেঁধে দিয়েছিল। জাদু? ডাকাতদের কান খাড়া হয়ে গেল। হ্যাঁ, মোল্লা মাথা নাড়লেন। এই গুপ্তধন শুধু সেই পাবে যে প্রায়শ্চিত্তের পাথ অফ অ্যাটনমেন্ট পূর্ণ করবে। দেখো, নকশায় এই লাল রেখাগুলো কি দেখাচ্ছে? মোল্লা নকশার ওপর আঙুল বোলালেন। এই রেখাগুলো শহরে 4 কোণ স্পর্শ করছে, একটা অনাথাশ্রম, একটা বিধবা আশ্রম, একটা পুরনো মাদ্রাসা আর শহরের প্রধান চত্বর। তো জাহাঙ্গীর জিজ্ঞেস করল। তার মাথায় কিছুই আসছিল না। তো আমার বন্ধু মোল্লা আঙুল তুলে বললেন যে গুপ্তধনের দরজা শুধু তখনই খুলবে যখন আমরা বোঝা হালকা করব। ফকিরের শর্ত ছিল যে দেওয়ার হিম্মত রাখে সেই পাওয়ার হকদার। পরিষ্কার করে বলো, ধাঁধা বলো না, রাজিয়া বিরক্ত হয়ে বলল। মোল্লা দীর্ঘশ্বাস নিলেন। তোমরা কি ভেবেছিলে আমরা যাব আর তালা ভেঙে সোনা বের করে নেব? না, এই গুপ্তধনের চাবি লোহা নয়, ত্যাগ। আমাদের এই নকশা অনুযায়ী আজ রাতে শহরের এই 4 স্থানে যেতে হবে, আর প্রতিটি স্থানে আমাদের নিজের সবচেয়ে দামি জিনিস, অর্থাৎ তোমাদের এই চুরির মাল দান করতে হবে, গোপনে, কোনো কাউকে না জানিয়ে। নিস্তব্ধতা নেমে এলো। ডাকাতদের মুখে অবিশ্বাস ছিল। তুই চাস যে আমরা আমাদের কষ্টের উপার্জন, মানে চুরির মাল বিলিয়ে দিই? সুলেমান এমনভাবে জিজ্ঞেস করল যেন মোল্লা তাকে বিষ পান করতে বলেছে। তুই পাগল? পাগল আমি নই, ওই ফকির ছিল। মোল্লা কাঁধ নাচালেন। কিন্তু ভাবো সুলেমান ভাই, তোমার কাছে কি আছে? কিছু সোনার মোহর, কিছু গয়না, এগুলোর দাম কি হবে? 10,000, 20,000। কিন্তু ওই গুপ্তধনে, উফ! পুরোহিত বলেছিল সেখানে হীরের পাহাড় আছে, সেখানে এমন মুক্ত আছে যা অন্ধকারেও পথ দেখায়। তোমরা কি ওই পাহাড়ের জন্য এই কাকড় পাথর ছাড়তে পারো না? এটা মোল্লার সবচেয়ে বড় গ্র্যান্ড চ্যালেঞ্জ ছিল। তিনি চোরদের সবচেয়ে মৌলিক গুণ, লোভকে তাদের দ্বিতীয় গুণ সংগ্রহের বিরুদ্ধে ব্যবহার করছিলেন। বড় লোভ দেখিয়ে ছোট লোভকে ছাড়ানো। উস্তাদের চোখ নকশার উপর টিকেছিল। তার মাথা দ্রুত হিসাব কষছিল। যদি গুপ্তধন সত্যি এতটাই বড় হয় যতটা সৈয়দ বলছে, তবে এই সামান্য মাল তার সামনে কিছুই নয়।
আর এমনিতেও একবার গুপ্তধন পেয়ে গেলে আমরা ফিরে গিয়ে আমাদের দেওয়া দানও তো লুট করতে পারব। ঠিক আছে, উস্তাদ শেষ পর্যন্ত বলল, আমরা এই চ্যালেঞ্জ স্বীকার করছি, কিন্তু সৈয়দ মনে রাখিস, যদি গুপ্তধন না পাওয়া যায় তবে আমরা তোর চামড়ার ভেতরে এই নকশা ভরে পুড়িয়ে দেব। আরে উস্তাদ, তোমরা তো প্রতি কথায় চামড়া ছাড়াতে চাও, মোল্লা হাসতে হাসতে বললেন। ভরসা রাখো, আজ রাতে আমরা ইতিহাস করব। চোরদের সবচেয়ে বড় দল দাতা হবে। ভাবো, ওপরওয়ালাও কনফিউজ হয়ে যাবে। তারা হেসে উঠল, কিন্তু হাসিতে ঘাবড়ানো ছিল। তো পরিকল্পনা কি? কালু ব্যথার মাঝে জিজ্ঞেস করল। পরিকল্পনা সহজ, মোল্লা নকশার ওপর ঝুঁকে বোঝালেন। আমরা 5 জন আছি। আমরা আলাদা আলাদা যাব না, কারণ বিপদ আছে। আমরা একসাথে যাব, এক শোভাযাত্রার মতো। কিন্তু আমরা দান এমনভাবে করব যেন চুরি করছি। চুপচাপ, কাউকে জানতে দেওয়া চলবে না যে এই মাল কে রেখেছে। যদি কেউ দেখে ফেলে তবে জাদু ভেঙে যাবে আর গুপ্তধন কয়লা হয়ে যাবে। বাহ, জাহাঙ্গীর বলল, চুরির ভঙ্গিতে দান, এটা তো মজাদার। একদম, মোল্লা বললেন, কিন্তু আরও একটা শর্ত আছে। আমাদের এই সব সূর্যোদয়ের আগে করতে হবে, আর আমাদের খালি পায়ে হাঁটতে হবে। জুতোর আওয়াজে রুহানি শক্তিরা অসন্তুষ্ট হতে পারে। এটা মোল্লার আরও এক চাল ছিল। খালি পায়ে হাঁটলে তারা দ্রুত পালাতে পারবে না, আর কাঁকড় পাথরে ভরা রাস্তা তাদের ক্লান্ত করে দেবে। কাফেলা আবার তৈরি হল। এবার তাদের কাছে অস্ত্র ছিল না, আর তাদের পায়ে জুতো ছিল না। তাদের কাঁধে চুরির মালের ভারী পুটলি ছিল, যা তারা দান করতে যাচ্ছিল। মোল্লা, যিনি নিজের মখমলের জুতো পরেছিলেন কারণ তিনি বাহানা করেছিলেন যে তার পায়ে রাজকীয় নাজুকতা আছে, নিজের খচ্চরে সওয়ার হয়ে তাদের নির্দেশ দিচ্ছিলেন। প্রথম গন্তব্য শহরের অনাথ আশ্রম। এটা শহরের পূর্ব প্রান্তে ছিল। ওখানে পৌঁছনোর জন্য তাদের বাজারের পেছন দিয়ে যেতে হতো, যেখানে নিড়ি কুকুর খুব ছিল। সাবধানে, মোল্লা খচ্চরে বসে ফিসফিস করলেন। কুকুর যেন না ডাকে। যদি কুকুর বাকে তবে বোধো পুণ্য কমে গেল। 5 ভয়ঙ্কর ডাকাত, যারা মানুষকে কাটতে ভয় পেত না, এখন কুকুরকে ভয় পেয়ে পা টিপে টিপে চলছিল। তারা নিজেদের শ্বাস আটকে রেখেছিল। একটা কুকুর গর্জে উঠল। জাহাঙ্গীর স্বভাব অনুযায়ী লাথি মারার জন্য পা তুলল, কিন্তু মোল্লা উপর থেকে বারণ করলেন, না, হিংসা নয়, ভালোবাসা দিয়ে বেরো। জাহাঙ্গীর দাঁত কিরমির করে পা নামালো আর কুকুরের সামনে হাত জোড় করে বেরোল। এই দৃশ্যটা এতটাই হাস্যকর ছিল যে মোল্লাকে নিজের হাসি থামানোর জন্য খচ্চরের কেশরে মুখ লুকাতে হল। তারা অনাথ আশ্রমের দেয়ালের কাছে পৌঁছল। এখন মোল্লা আদেশ দিলেন, জাহাঙ্গীর আর সুলেমান, তোমরা দুজন দেয়াল টপকাবে। ভেতরে যেও না, শুধু উঠানে এই 2 পুটলি রেখে এসো। আর মনে থাকে যেন, আওয়াজ হওয়া চলবে না। জাহাঙ্গীর যে সবসময় লুট করার জন্য দেয়াল টপকাত, আজ দেওয়ার জন্য দেয়াল টপকাচ্ছিল। তার কাছে এটা খুব অদ্ভুত লাগছিল। সে পুটলি উঠানে রাখল। পুটলিতে সোনার মহর আর রূপোর বাসন ছিল। সে একবার পেছন ফিরে পুটলিটাকে দেখল। তার মন হল যে আবার তুলে নিয়ে আসে। ওটা ছেড়ে দাও আমার ভাই, মোল্লা দেয়ালের ওপাশ থেকে নিচু গলায় বললেন। ওটা এখন আর তোমার নয়, ওটা ওই বড় গুপ্তধনের দাম। জাহাঙ্গীর ভারী মনে পুটলি ছাড়ল আর ফিরে এলো। সাবাস, মোল্লা বললেন, প্রথম ধাপ পূর্ণ হল। অনুভব হচ্ছে না মনটা কত হালকা হয়ে গেল? মন নয়, পকেট হালকা হচ্ছে, সুলেমান বিড়বিড় করল। সবুরের ফল হিরে হয়, মোল্লা বললেন, আর খচ্চরকে আগে বাড়ালেন। দ্বিতীয় গন্তব্য বিধবা আশ্রম। এটা শহরের অন্য প্রান্তে ছিল। ওখানে পৌঁছানোর জন্য তাদের এক কাদায় ভরা নালা পার করতে হতো। জল পবিত্র, মোল্লা বললেন, এর মধ্য দিয়ে যাওয়া আমাদের পরীক্ষা। ডাকাতরা কাদায় হাঁটু পর্যন্ত ধসে গেল। গন্ধে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। মোল্লা নিজের খচ্চরের শুকনা অবস্থায় বেরিয়ে গেলেন। সয়েদ, তুমি নিচে কেন নামছ না? রাজিয়া নাকে কাপড় রেখে জিজ্ঞেস করল। আরে আমি তো শুধু পথপ্রদর্শক, মোল্লা সরলভাবে বললেন। নকশায় লেখা আছে যে পথপ্রদর্শক শুকনা থাকুক, পথচারী ভিজুক, আমি কি করতে পারি? আশ্রমের বাইরে তারা আরও 2 পুটলি ছাড়ল। ধীরে ধীরে ডাকাতদের সম্পদ কমছিল আর ক্লান্তি বাড়ছিল, কিন্তু হীরের পাহাড়ের স্বপ্ন তাদের চালিয়ে নিয়ে যাচ্ছিল। তৃতীয় গন্তব্য পুরনো মাদ্রাসা। এটা শহরের একদম মাঝখানে ছিল। এখানে পুলিশের টহল সবচেয়ে বেশি ছিল। এটা সবচেয়ে কঠিন পরীক্ষা, মোল্লা সতর্ক করলেন। এখানে আমাদের ছায়ার মতো চলতে হবে। তারা গুলিগুলোতে লুকালো। এক সিপাহী ওখান দিয়ে গেল। ডাকাতরা শ্বাস আটকে দেওয়ালের সাথে মিশে গেল। মোল্লা মজা করে দেখছিলেন। তিনি জানতেন যে সিপাহী তাদের দেখতে পাবে না, কারণ তারা অন্ধকারে ছিল, কিন্তু ডাকাতদের ভয় আসল ছিল। যখন সিপাহী চলে গেল তো তারা মাদ্রাসার সিঁড়িতে বাকি থাকা কিছু পুটলি রেখে দিল। এখন তাদের কাছে দেওয়ার জন্য খুব কম বেঁচেছিল। শুধু উস্তাদের কাছে এক ছোট থলি বেঁচেছিল, যাতে সবচেয়ে দামি রত্ন ছিল। এখন শেষ গন্তব্য, মোল্লা বললেন, শহরের প্রধান চত্বর। ওখানে আমাদের এই শেষ থলিটা রাখতে হবে, আর তারপর নকশা আমাদের গুপ্তধনের দরজা পর্যন্ত নিয়ে যাবে।
এই থলি আমি দেব না, উস্তাদ থলিটা চেপে ধরে বলল। এতে কোহিনূরের টুকরো আছে। উস্তাদ, মোল্লা গম্ভীর হয়ে বললেন, তুমি কি এক টুকরোর জন্য পুরো পাহাড় খুইয়ে দেবে? এটা শেষ আহুতি। এরপর যা পাবে তা তুমি গুনতেও পারবে না। উস্তাদের লোভী চোখ মোল্লাকে দেখল, তারপর থলিটাকে। অবশেষে লোভের জয় হল। তারা চত্বরের দিকে বাড়ল। চত্বর একদম ফাঁকা ছিল, ওখানে লুকানোর জায়গা ছিল না। আমি যাব, উস্তাদ বলল, এটা আমার কোরবানি। উস্তাদ চত্বরের মাঝখানে গেল আর সেখানে থাকা এক পুরনো ফোয়ারার দেওয়ালের উপর থলি রাখল। যেই সে থলি রাখল, তার মনে হলো যেন সে নিজের কলিজার টুকরো বের করে দিয়েছে। সে ফিরে এলো। হয়ে গেছে, এখন গুপ্তধন কোথায়? মোল্লা নকশার শেষ অংশ উল্টালেন। অদ্ভুত, তোমরা করে দেখিয়েছ, তোমরা এখন শুদ্ধ হয়ে গেছ। এখন দেখো নকশা কি বলছে। মোল্লা নকশার পেছনে লেখা একটা ছোট বার্তা পড়ার নাটক করলেন। এখানে লেখা আছে, যখন 4 কোণ ভরে যাবে তখন মাঝখানে দেখো, সেখানেই আছে মুক্তির দ্বার। মাঝখানে? কালু জিজ্ঞেস করল। হ্যাঁ। মোল্লা একদিকে ইশারা করলেন, ওই পুরনো হাভেলি, যা শহরের উত্তর প্রান্তে পাহাড়ের উপর আছে, যেটাকে লোকে ভুতুড়ে মহল বলে। গুপ্তধন তার মাটির নিচের ঘরে আছে। ভুতুড়ে মহল? এটা শহরের পুরনো জেলখানা ছিল, যা বছরের পর বছর বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু ডাকাতরা এটা জানত না। তাদের মনে হলো এটা কোনো পুরনো রাজার মহল। চলো, উস্তাদ উৎসাহে বলল। ক্লান্তি উধাও হয়ে গিয়েছিল। তারা উত্তর প্রান্তের দিকে দৌড়ালো। মোল্লা পেছনে পেছনে আসছিলেন। তার মুখে এখন বিজয়ের হাসি ছিল। কিন্তু কাহিনীতে এখনও একটা মোড় বাকি ছিল। গ্র্যান্ড চ্যালেঞ্জ শুধু মালদান করা ছিল না। মোল্লা তাদের যে রাস্তা এখন নামিয়েছিলেন, সেই রাস্তা তাদের শহরের সবচেয়ে পুরনো আর গোলগতার মতো সিওয়ার লাইনে নিয়ে যেতে চলেছিল, যা সরাসরি ওই জেলের ভেতরে খুলত। থামো, মোল্লা একটা ম্যানহোলের ঢাকনার কাছে থেমে বললেন, প্রবেশদ্বার এখানে। ম্যানহোলে? রাজিয়া ঘেন্নায় বলল। সোনা কাদাতেই পাওয়া যায় বেগম। মোল্লা ঢাকনা সরাতে সরাতে বললেন, নিচে এক গোপন সুড়ঙ্গ আছে, যা সরাসরি গুপ্তধন কক্ষে খোলে। এটা রাজকীয় পথ, যা রাজা জরুরি অবস্থায় ব্যবহার করতেন। নিচে গভীর অন্ধকার আর দুর্গন্ধ ছিল। আগে কে যাবে? মোল্লা জিজ্ঞেস করলেন। আগে তুমি, উস্তাদ ধাক্কা দিল। না না, মোল্লা পিছিয়ে গেলেন। আমি খচ্চরের সাথে ওপরে পাহারা দেব। যদি কেউ আসে তবে বাঁশি বাজিয়ে দেব। আর এমনিতেও গুপ্তধন তোলার জন্য গায়ের জোর চাই। আমার তা নেই। উস্তাদের সন্দেহ হলো, কিন্তু গুপ্তধন এত কাছে ছিল যে সে ঝুঁকি নিল। ঠিক আছে জাহাঙ্গীর, তুই আগে চল। এক একে 5 ডাকাতেই ম্যানহোলের গর্তে নেমে গেল। তারা কাদা আর নোংরায় হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। তাদের মনে হচ্ছিল যে তারা গুপ্তধনের দিকে যাচ্ছিল, যখন কি আসলে তারা নিজেদের স্বাধীনতার শেষ মুহূর্তগুলো কাটাচ্ছিল। মোল্লা উপর থেকে ঢাকনা আবার লাগিয়ে দিলেন, কিন্তু পুরোটা নয়। তিনি একটা ছোট ফাঁক রাখলেন, যাতে বাতাস চলাচল করে। তারপর তিনি নিজের খচ্চরে বসলেন। যাও আমার সিংহরা, মোল্লা নিচু গলায় বললেন। নিচে তোমরা ওটাই পাবে যার তোমরা আসল হকদার। অন্ধকার আর দেয়াল। কিন্তু মোল্লা এখনও ওখান থেকে গেলেন না। তাকে এটা নিশ্চিত করতে হতো যে তারা সঠিক জায়গায় পৌঁছেছে। ওই সিওয়ার লাইন সোজা জেলের পুরনো যাতনা কক্ষ, টর্চার চেম্বারে বেরোত, যেখান থেকে বাইরে বেরোনোর কোনো পথ ছিল না, শুধু প্রধান দ্বার ছাড়া, যা সবসময় বন্ধ থাকত। কিন্তু সমস্যা এটা ছিল যে জেল এখন জনশূন্য ছিল। ওখানে কোনো পুলিশ ছিল না। মোল্লাকে পুলিশকে ওখানে ডাকতে হতো, আর সেটাও সঠিক সময়ে। মোল্লা নিজের পকেট থেকে আরও একটা নকশা বের করলেন। এটা আসল নকশা ছিল, শহরের পুলিশ ফাঁড়িগুলোর। এখন মোল্লা খচ্চরের ঘাড় চাপড়ালেন। এখন আমাদের আরও এক অভিনয় করতে হবে আমার বন্ধু, এক ভীত নাগরিকের অভিনয়। মোল্লা শহরের মূল কোতোয়ালির দিকে বাড়লেন। তার পরিকল্পনা ছিল যে তিনি পুলিশকে বলবেন যে তিনি কিছু সন্দেহজনক লোককে পুরনো জেলে ঢুকতে দেখেছেন। কিন্তু তখনই একটা গণ্ডগোল হয়ে গেল। যেমনই মোল্লা কোতোয়ালির কাছে পৌঁছালেন, তিনি দেখলেন যে কোতোয়ালির বাইরে আগে থেকেই বিশাল ভিড়। শহরের কিছু ব্যবসায়ী সেখানে দাঁড়িয়ে চিৎকার করছিল, আর ওই ব্যবসায়ীদের মাঝে ওই জহুরিও ছিল, যার দোকান নাগিন গলিতে ছিল। কোতোয়াল সাহেব, জহুরি চিৎকার করছিল, আমার ঘরের বাইরে কেউ রূপোর বাসন রেখেছে। এটা নিশ্চয়ই কোনো কালো জাদু আছে, আর আমার অনাথ আশ্রমে সোনার মুদ্রা পাওয়া গেছে। অনাথ আশ্রমের পরিচালকও সেখানে ছিল। মোল্লা থমকে গেল। তার দানের চাল উল্টো পড়ছিল। মানুষ এটাকে অলৌকিক বা কালো জাদু মনে করে ভয় পেয়ে গিয়েছিল, আর পুলিশের কাছে চলে গিয়েছিল। যদি পুলিশ এখন ওই জায়গাগুলোতে তদন্ত করতে চলে যায়, তবে তারা জেলের দিকে যাবে না। মোল্লাকে তক্ষুনি নিজের পরিকল্পনা বদলাতে হতো। তাকে পুলিশের মনোযোগ ওই দানের জায়গাগুলো থেকে সরিয়ে জেলের দিকে ঘোরাতে হতো। মোল্লা একটা দীর্ঘশ্বাস নিল। সে নিজের জামাকাপড় ছিঁড়ল, নিজের পাগড়ি বাঁকা করল, আর মুখে ধুলো মেখে নিল। তারপর সে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে কোতোয়ালির সিঁড়ি দিয়ে উঠল। বাঁচাও, বাঁচাও, গণ্ডগোল হয়ে গেছে। পুরো ভিড় আর কোতোয়াল তার দিকে ঘুরল। কি হয়েছে? কোতোয়াল জিজ্ঞেস করল। তুমি কে? আমি একজন পরদেশী, মোল্লা হাঁপাতে হাঁপাতে বলল। আমি শহরের বাইরে থেকে আসছিলাম। আমি দেখলাম পুরনো জেল, ভুতুরে মহল, সেখানে আলো জ্বলছে, আর আর সেখান থেকে অদ্ভুত সব শব্দ আসছে, যেন কেউ বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। বিদ্রোহ? কোতোয়ালের চোখ বড় বড় হয়ে গেল। সেই সময় বিদ্রোহের গুজব সবচেয়ে বড় ভয় ছিল। হ্যাঁ হুজুর, মোল্লা আরও মরিচ মশলা লাগাল।
আমি দেখলাম ৫-৬ জন ভয়ঙ্কর লোক অস্ত্রের সাথে মাটির নিচ থেকে বেরিয়ে জেলে ঢুকছে। তারা বলছিল যে আজ রাতে শহর দখল করবে। দানের কথা ভুলে গিয়ে কোতোয়াল তক্ষুনি আদেশ দিল, সিপাহীরা অস্ত্র তোলো, পুরো ব্যাটালিয়ন তৈরি করো, আমাদের এক্ষুনি পুরনো জেলে যেতে হবে। মোল্লা স্বস্তির নিঃশ্বাস নিল। তীর নিশানায় লেগেছিল, কিন্তু একটা কথা মোল্লা ভুলে গিয়েছিল। নর্দমার ভেতরে ডাকাতরা দ্রুত এগিয়ে যাচ্ছিল, আর তারা মোল্লার অনুমানের চেয়ে বেশি চালাক ছিল। সুলেমান দেয়ালের চিহ্নগুলো পড়ে নিয়েছিল। উস্তাদ সুলেমান ড্রেনের অন্ধকারে থামতে থামতে বলল, এই হাওয়া, এতে আর্দ্রতা নেই, মোর্চের গন্ধ আছে, এটা গুপ্তধনের গুহা মনে হচ্ছে না। চুপচাপ চল। জাহাঙ্গীর পেছন থেকে ধাক্কা দিল। সামনে আলো দেখা যাচ্ছে। সামনে সত্যিই আলো ছিল, কিন্তু ওটা হীরের চমক ছিল না। ওটা পুরনো জেলের উঠানে জ্বলতে থাকা এক পুরনো মশালের আলো ছিল, যা হয়তো কোনো ভিখারি জ্বালিয়েছিল যে সেখানে আশ্রয় নিয়েছিল। তারা বাইরে বেরোল। তারা এক বড় খোলা উঠানে ছিল, যার চারদিকে উঁচু দেয়াল আর লোহার দরজা ছিল। এই জায়গাটা, রাজিয়া চারদিকে তাকালো, এটা মহল নয়, এটা তো। তক্ষুনি দূর থেকে সাইরেন আর ঘোড়ার খুঁড়ের আওয়াজ আসতে লাগল। অনেক ঘোড়ার খুর, পুরো ফৌজের খুর। ডাকাতরা বুঝে গেল। ফাঁদ! উস্তাদ চিৎকার করে উঠল। ওই নকশা, ওই দান, ওই বাঁশি, সব একটা ফাঁদ ছিল। ওই সৈয়দ কামাল আমাদের ঘিরে ফেলেছে। পালাও! কালু চিৎকার করল। কিন্তু কোথায়? তারা একটা খাঁচার, জেলের ভেতরে ছিল, আর বাইরে থেকে শিকারি আসছিল। আর সবচেয়ে বড় কথা, তারা নিরস্ত্র ছিল। তাদের কাছে না তলোয়ার ছিল, না লুটের মাল, যা তারা ঘুষ হিসেবে দিতে পারে। তারা পুরোপুরি খালি হাতে আর আটকে পড়া অবস্থায় ছিল। কিন্তু মোল্লা তখনও আশ্বস্ত ছিলেন না। তিনি জানতেন যে কালী মুঠ্ঠি এত সহজে হার মানবে না। তিনি পুলিশের সাথে সাথে জেলের দিকে এগোচ্ছিলেন, এটা দেখার জন্যে যে তার এই নাটক নিজের পরিণতি পর্যন্ত কিভাবে পৌঁছায়। আর কে জানে, ডাকাতদের কাছে এখনও কোনো শেষ চাল বাকি আছে কিনা। ডাকাত জেলের ভেতরে, আর পুলিশ বাইরে। কিন্তু উস্তাদ এক গোপন পথ খুঁজে পেয়েছে, যা মোল্লাও জানত না। কি মোল্লার সব পরিশ্রম বৃথা যাবে? আর ওই চাবি যা কালু চুরি করেছিল, এখন কি কাণ্ড ঘটাবে? দেখুন পরের ভাগে, দি এক্সিকিউশন অফ দ্য ট্র্যাপ, যেখানে শিকার আর শিকারীর ভূমিকা আবার বদলে যাবে। পুরনো জেল, যাকে লোকে ভুতুরে মহল বলত, তার প্রাঙ্গণ মরণ নিস্তব্ধতা আর আগত ঝড়ের শব্দের মাঝে দুলছিল। বাইরে থেকে পুলিশের ভারী বুটের আওয়াজ, ঘোড়ার চিহি শব্দ আর কোতোয়ালের চিৎকার করে বলা আওয়াজ, ঘিরে ফেল, একটা ইঁদুরও যেন বাইরে না যেতে পারে, দেয়াল চিরে ভেতরে আসছিল। ভেতরে কালীমুঠ্ঠির ৫ সদস্য একে অপরকে দেখছিল। তাদের চোখে এখন লোভের জায়গায় ভয় দখল করে নিয়েছিল, আর ভয়ের সাথে সাথে এক ভয়ঙ্কর রাগ টকবক করছিল। তারা বুঝে গিয়েছিল যে সৈয়দ কামাল নামের ওই ধনী আর বোকা দেখতে লোকটা আসলে একটা শয়তান ছিল, যে তাদের আস্তানা থেকে বের করে এই খাঁচায় বন্দি করে দিয়েছিল। আমরা ফেঁসে গেছি, রাজিয়ার গলা কাঁপছিল। এই জায়গাটা, এটা কোনো মহল নয়, এটা তো জেল, যে জেল যেখানে আমার বাবা নিজের শেষ নিঃশ্বাস নিয়েছিল। শান্ত থাকো, উস্তাদ গর্জে উঠল। তার গলায় এখনও সেই করকানি ছিল, যা তাকে বছরের পর বছর অপরাধ জগতের রাজা বানিয়ে রেখেছিল। সৈয়দ আমাদের ফাঁসিয়েছে, কিন্তু সে ভুলে গেছে যে আমরা কে। আমরা কালীমুঠ্ঠি, আমরা দেয়াল ভেঙে রাস্তা বানাই। কিন্তু কিভাবে? সুলেমান হতাশায় চারদিকে তাকাল। আমাদের কাছে অস্ত্র নেই, বাইরে পুরো ফৌজ আছে, আমরা নিরস্ত্র। তখনই উস্তাদের নজর উঠানের এক কোণে পড়ল, যেখানে পুরনো ঝোপঝাড়ের পেছনে একটা লোহার মোর্চে ধরা দরজা ছিল। এটা প্রধান ফটক ছিল না, বরং একটা ছোট সার্ভিস গেট ছিল, যার ব্যবহার হয়তো কয়েক শতাব্দী আগে সাফাই কর্মচারী বা জল্লাদ করত। ওই দেখো, উস্তাদ ইশারা করল, ওই দরজা। আমার মনে আছে, পুরনো নকশাগুলোতে উল্লেখ ছিল যে প্রতিটি জেলে একটা মুক্তির দ্বার থাকে, যা শহরের নর্দমার দিকে নয়, বরং নদীর দিকে খোলে। কালুর খমসের চোখে চমক এলো। চাবি! সে চিৎকার করে উঠল, বা যত জোরে সে নিজের ভাঙা কাঁধ নিয়ে চিৎকার করতে পারত। আমার কাছে চাবি আছে, সেই চাবি যা সৈয়দ স্বপ্নে বিড়বিড় করতে করতে বলেছিল, পুরনো বটগাছের নিচে মুক্তির দ্বারের চাবি। কালু নিজের পকেট থেকে সেই পুরনো মোর্চে ধরা চাবি বের করল, যা সৈয়দকে মোল্লার সিন্দুক থেকে মোল্লার ইচ্ছাতেই চুরি করতে হয়েছিল। জলদি করো, জাহাঙ্গীর কালুকে ধাক্কা দিল। পুলিশ ভেতরে আসার আগে আমাদের বেরোতে হবে। তারা ৫ জন ওই ছোট দরজার দিকে ছুটল। বাইরে দরজা ভাঙার আওয়াজ জোরালো হল, ধাড়াম ধাড়াম। পুলিশ প্রধান ফটক ভাঙার জন্য ব্যাটিং র্যাম বা কাঠের বড় গুঁড়ি ব্যবহার করছিল।
প্রতিটি আঘাতের সাথে জেলের পুরনো দেয়াল কাঁপছিল আর ধুলো পড়ছিল। কালু কাঁপতে কাঁপতে চাবি তালার ভেতরে ঢোকাল। তালা অনেক পুরনো ছিল, মরচে ধরা। ঘোড়াও, সুলেমান চিৎকার করল। কালু পুরো শক্তি লাগাল, চাবি ঘুরল, আর তারপর খট করে এক আওয়াজ হল। খুলে গেছে? রাজিয়া আশা নিয়ে জিজ্ঞেস করল। কালুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। না, চাবি ভেঙে গেছে। চাবির অর্ধেক অংশ তার হাতে থেকে গেল, আর বাকি অর্ধেক তালার ভেতরে আটকে গেল। নিস্তব্ধতা নেমে এলো। ওই চাবি, যাকে তারা নিজেদের স্বাধীনতার পারমিট মনে করছিল, আসলে মোল্লার রাখা আরও এক ধোঁকা ছিল। ওটা কোনো তালার চাবিই ছিল না, শুধু কড়কড়ে এক টুকরো লোহা ছিল। ধোঁকা, বিড়বিড় করল উস্তাদ। প্রতি পদক্ষেপে, প্রতি শ্বাসে আমাদের ধোঁকা দিয়েছে। তখনই সামনের বিশাল প্রধান ফটক এক জোরালো বিস্ফোরণের সাথে ভেঙে পড়ে গেল। ধুলোর আস্তরজ উঠল। সেই ধুলোর মাঝখান থেকে মশালের আলো আর নাঙা তলোয়ার চমকাতে লাগল। আত্মসমর্পণ করো, কোতোয়ালের ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল। তোমাদের 4 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। পালাও, ওস্তাদ আদেশ দিল। ওপরে বুরুজের দিকে, আমরা সহজে মরব না। তারা সিঁড়ির দিকে দৌড়াল, যা জেলের ছাদ আর ওয়াচ টাওয়ার অর্থাৎ নজরদারি মিনারের দিকে যেত। তাদের পরিকল্পনা ছিল যে উচ্চতার সুযোগ নিয়ে হয়তো তারা দেয়াল টপকাতে পারবে বা পুলিশের ওপর পাথর বর্ষণ করতে পারবে। ওদিকে ধুলো আর সিপাহীদের ভিড়ের পেছনে মোল্লা নাসিরুদ্দিন এখনও ছেঁড়া পোশাকে সৈয়দ কামালের বেশে কোতোয়ালের পাশে দাঁড়িয়েছিল। সাহেব সাহেব, মোল্লা নাটক করতে করতে কোতোয়ালের হাত ধরে নিল। ওপরে যাবেন না, ওরা খুব ভয়ঙ্কর। ওদের কাছে কালো বারুদ আছে। আমি শুনেছিলাম ওরা বলছিল যে যদি পুলিশ আসে তবে ওরা পুরো জেল উড়িয়ে দেবে। কোতোয়াল থমকে গেল। বারুদ? জি হুজুর, অনেক অনেক। মোল্লা চোখ বড় করে বলল। ওরা মরতে ভয় পায় না। আপনি আপনার সিপাহীদের থামান, ওদের সরাসরি পাঠাবেন না। ওদের ঘিরে রেখে ক্লান্ত করুন। যদি আমরা সরাসরি যাই তবে আমরা সবাই উড়ে যাব। এটা মোল্লার একটা খুব সূক্ষ্ম চাল ছিল। যদি পুলিশ সরাসরি হামলা করত তবে হয়তো ডাকাতরা মারা যেত। মোল্লার রক্তারক্তি চাইতেন না। তিনি চাইতেন যে ডাকাতরা জ্যান্ত ধরা পড়ুক আর আইনের মুখোমুখি হোক। আর সবচেয়ে বড় কথা, তিনি চাইতেন যে ডাকাতরা নিজেদের হাড়ের পুরো স্বাদ আস্বাদন করুক। পুলিশকে থামিয়ে বা ধীর করে দিয়ে মোল্লা খেলার সময় বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, কোতোয়াল ঘাম মুছতে মুছতে বলল। সিপাহীরা পিছিয়ে যাও, আড়ালে থাকো, কেউ খোলা জায়গায় যেও না, তীরক্যাজদের ডাকো। পুলিশ ঘেরাও শক্ত করল, কিন্তু হামলা থামিয়ে দিল। এতে ডাকাতরা ছাদ পর্যন্ত পৌঁছনোর সময় পেয়ে গেল। কিন্তু এটা স্বস্তি ছিল না, এটা মোল্লার বিছানো গোলকধাঁধা ছিল। জেলের ভেতরে ডাকাতরা করিডরে দৌড়াচ্ছিল। এই জেল কোনো গোলকধাঁধার চেয়ে কম ছিল না। সিঁড়ি ভাঙা ছিল, ছাদ থেকে বাদুর ঝুলছিল। সুলেমান যে সবচেয়ে দ্রুত ছিল আগে দৌড়াচ্ছিল। হঠাৎ এক মোড়ে সে একটা ছায়া দেখল, একটা চেনা ছায়া। ওই মখমলের আলখাল্লা, ওই বড় পাগড়ি। সৈয়দ! সুলেমান চিৎকার করে উঠল। হ্যাঁ, ওটা মোল্লাই ছিল। তিনি পুলিশকে নিচে থামিয়ে এক চোর রাস্তা দিয়ে, যেটা তিনি পুরনো নকশায় দেখে রেখেছিলেন, ওপরে চলে এসেছিলেন। মোল্লা সুলেমানকে দেখলেন আর একটা দুষ্টুমি ভরা হাসি দিলেন। তারপর তিনি এক অন্ধকার করিডোরে অদৃশ্য হয়ে গেলেন। আমি ওকে ছাড়ব না। সুলেমান রাগে পাগল হয়ে গেল। সে বাকি সঙ্গীদের থেকে আলাদা হয়ে মোল্লার পেছনে দৌড়াল। এটা মোল্লার পরিকল্পনার পরবর্তী ধাপ ছিল, ভাগ করো আর শাসন করো। মোল্লা সুলেমানকে প্রতিধ্বনিত হলঘর অর্থাৎ হল অফ ইকোজের দিকে নিয়ে গেল। এটা জেলের সেই অংশ ছিল যেখানে কয়েদিদের পাগল করার জন্য রাখা হতো। এখানে সামান্য শব্দ 100 গুণ হয়ে প্রতিধ্বনিত হতো। সুলেমান হলে পৌঁছল। অন্ধকার ছিল। বাইরে বেরো কাপুরুষ! সুলেমান চিৎকার করল। কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ! দেয়ালগুলো চিৎকার করে উঠল। সুলেমান ঘাবড়ে গেল। আওয়াজ সব দিক থেকে আসছিল। তোর খেলা শেষ! মোল্লার গলা শোনা গেল, কিন্তু বোঝা গেল না কোথা থেকে। তুই সারা জীবন মানুষকে ডরিয়েছিস, আজ ভয় তোকে খাবে। সুলেমান নিজের খঞ্জর হাওয়ায় দোলাল। সামনে আয়! হঠাৎ ঠিক তার পেছন থেকে এক আওয়াজ এলো, তুড়ি বাজার শব্দ। সুলেমান ঘুরল। সেখানে মোল্লা দাঁড়িয়েছিলেন, হাতে একটা জ্বলন্ত দেশলাই কাঠি। তোর গুপ্তধন এখানে আছে। মোল্লা পাশের এক কুঠুরির দিকে ইশারা করলেন। সুলেমান দেখল কুঠুরির ভেতরে মেঝেতে কিছু চমকাচ্ছিল। লোভে তার বুদ্ধি আবার নষ্ট হয়ে গেল। তার মনে হলো হয়তো মোল্লা আসল মাল এখানেই লুকিয়ে রেখেছে। সে কুঠুরিতে ঝাঁপ দিল। যেমনই সে ভেতরে গেল, মোল্লা বাইরে থেকে একটা লিভার টেনে দিলেন। লোহার ভারী করাত ওপর থেকে নিচে পড়ল। ধড়াম! সুলেমান বন্দী ছিল। সে গড়াত পিটতে লাগল। এটা গুপ্তধন নয়, তোর আসল জায়গা। মোল্লা দেশলাই নেভাতে নেভাতে বললেন, আর এগিয়ে গেলেন। এখন বাকি 4।
জাহাঙ্গীর, রাজিয়া, কালু আর ওস্তাদ ছাদের দিকে যাচ্ছিল। জাহাঙ্গীরের শরীর ভারী ছিল, সে হাঁপাচ্ছিল। আমি আর দৌড়াতে পারব না। জাহাঙ্গীর থেমে গেল। আমি এখানেই লড়ব। সে এক সরু সিঁড়িতে দাঁড়িয়ে গেল। সে একটা বড় পাথর তুলল। আসতে দাও পুলিশকে, সে গড়গড় করে উঠল। তখনই নিচ থেকে পুলিশের বদলে একটা অদ্ভুত আওয়াজ এলো, ঝন ঝন ঝন। এটা খচ্চরের ঘণ্টার আওয়াজ ছিল, সেই খচ্চর যাকে মোল্লা এনেছিলেন। মোল্লা তাকে নিচে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার জিনে কিছু বারুদ আর বাজি লাগিয়ে দিয়েছিলেন, আর এক লম্বা দড়ি দিয়ে তার সলতে বেঁধেছিলেন। হঠাৎ সিঁড়ির নিচে বিস্ফোরণ হতে লাগল, পট পট পট। আওয়াজ এতটাই জোরালো ছিল যে জাহাঙ্গীরের মনে হল সত্যিই পুলিশ কামান নিয়ে এসেছে। কামান! সে চিৎকার করল, আর ভয়ের চোটে পাথর ফেলে পিছিয়ে যেতে লাগল। তার পা পিছলে গেল, আর সে গড়াতে গড়াতে নিচে পড়ল, সোজা অপেক্ষা করতে থাকা সিপাহীদের পায়ের কাছে। জাহাঙ্গীর জল্লাদ, যে কখনো হারেনি, বাজি পটকার ভয়ে গ্রেফতার হয়ে গেল। এখন বেঁচে ছিল ৩, ওস্তাদ, রাজিয়া আর কালু। তারা ছাদে পৌঁছে গেল। ঠান্ডা হাওয়া বইছিল, নিচে পুরো শহর ঝিকমিক করছিল। দূরে অনাথাশ্রম আর মাদ্রাসার আলো দেখা যাচ্ছিল। আমরা ঘেরাও হয়ে গেছি। রাজিয়া নিচে তাকিয়ে বলল, জেলের চারদিকে মশালের সমুদ্র ছিল। না, ওস্তাদ ছাদের কিনারায় গিয়ে বলল, এখনও একটা পথ আছে। ওস্তাদ ছাদের কোণে বাঁধা একটা পুরনো দড়ি দেখল, যা হয়তো মেরামতের জন্য ঝোলানো হয়েছিল। আমরা এই দড়ি দিয়ে নিচে নামব আর পেছনের জঙ্গলে পালিয়ে যাব। ওস্তাদ দড়ি টানল, সেটা মজবুত মনে হচ্ছিল। কালু, তুই আগে যা, ওস্তাদ বলল। ওস্তাদ সবসময় অন্যদের বিপদে আগে পাঠাত। কালু, যার একটা হাত অকেজো ছিল, দড়ি ধরল আর ঝুলে পড়ল। কিন্তু যেমনই সে একটু নিচে নামল, দড়ি ঢিলে হয়ে গেল। এই দড়ি নিচে বাড়া ছিল না, বরং মোল্লা এটাকে আগেই ওপরে টেনে এক পুলিশ সাথে জোড়া দিয়ে রেখেছিলেন, যার অন্য প্রান্তে একটা ভারী পাথর বাঁধা ছিল, যা ছাদের অন্যদিকে ঝোলানো ছিল। যেমনই কালু ঝুলল, তার ওজন পাথরের চেয়ে বেশি হয়ে গেল। সে দ্রুত নিচে পড়ল, কিন্তু মাটিতে নয়, বরং প্রথম তলার একটা জানালার সামনে গিয়ে ঝুলে পড়ল। ঠিক সেই ঘরের সামনে, যেখানে কোতোয়াল নিজের কমান্ড সেন্টার বানিয়ে রেখেছিলেন। কোতোয়াল জানালার বাইরে হঠাৎ একজনকে ঝুলতে দেখলেন। ধরো একে! কোতোয়াল চিৎকার করলেন। সিপাহীরা জানালা দিয়ে কালুকে ভেতরে টেনে নিল। কালুও গেল। এখন ছাদে শুধু ওস্তাদ আর রাজিয়া বেঁচে ছিল, আর তাদের সামনে ছাদের কার্নিশে আরামে বসে থাকা এক ব্যক্তি ছিল, মোল্লা নাসির উদ্দিন। তিনি এখন নিজের সেই বোকাশোকা অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তিনি সোজা হয়ে বসেছিলেন। তার চোখে একটা অদ্ভুত শান্তি আর অধিকার ছিল। নমস্তে ওস্তাদ, মোল্লা নিজের আসল গম্ভীর গলায় বলল। হাওয়া খুব ভালো, তাই না এখানে? ওস্তাদ আর রাজিয়া চমকে গেল। এটা সৈয়দ কামাল ছিল না, এটা অন্য কেউ ছিল। তুই কে? ওস্তাদ নিজের খঞ্জর বের করল। তুই আমার পুরো দলকে শেষ করে দিলি, আমি তোকে জ্যাতো ছাড়ব না। মোল্লা হাসলেন। আমি তো শুধু একটা আয়না ওস্তাদ। আমি তোমাদের সেটাই দেখালাম যা তোমরা আসলে, লোভী আর বোকা। আমি তোমাদের হারাইনি, তোমাদের লোভই তোমাদের হারিয়েছে। বাজে কথা বন্ধ কর, রাজিয়া চিৎকার করে মোল্লার দিকে ধেয়ে এলো। মোল্লা নিজের জায়গা থেকে নড়লেনও না, তিনি শুধু নিজের হাত তুললেন। থেমে যান বেগম, আরও এক পা এগোলে আপনি সেটা দেখতে পাবেন না যা আমি আপনাদের দেখাতে এসেছি। তার গলায় এতটাই আত্মবিশ্বাস ছিল যে রাজিয়া থেমে গেল। কি দেখাবি তুই? মৃত্যু? ওস্তাদ জিজ্ঞেস করল। মোল্লা শহরের দিকে ইশারা করলেন। না, জীবন। ওদিকে দেখুন। তিনি সেই জায়গাগুলোর দিকে ইশারা করলেন যেখানে ডাকাতরা নিজেদের মাল দান করেছিল। অনাথ আশ্রমে আলো জ্বলছিল, বাচ্চারা উঠোনে খেলছিল। হয়তো তারা মুদ্রাগুলো পেয়ে গিয়েছিল। বিধবা আশ্রমে প্রদীপ জ্বলছিল। তোমরা আজ রাতে সেটা করেছ যা তোমরা সারা জীবনে করনি, মোল্লা বললেন। তোমরা দিয়েছ, তোমরা শহরের ঋণ শোধ করেছ। আর মজার ব্যাপার হলো তোমরা এটা নিজেদের ইচ্ছায় করেছ, যদিও লোভে পড়ে করেছ। আমাদের তোর জ্ঞানে কোনো আগ্রহ নেই, ওস্তাদ গর্জে উঠল। আমার মাল, আমার সোনা, ওগুলো কোথায়? মোল্লা হাসলেন। ওগুলো এখন তাদের যাদের হওয়া উচিত ছিল। আর তোমার গুপ্তধন? তোমার গুপ্তধন এখানে আছে। মোল্লা নিজের পকেট থেকে একটা কাগজ বের করলেন। এটা কোনো নকশা ছিল না, এটা একটা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কোতোয়াল সাহেব আমাকে এই রাজকীয় ফরমান দিয়েছেন, যে ডাকাত আত্মসমর্পণ করবে তার ফাঁসি হবে না, শুধু যাবজ্জীবন কারাদণ্ড হবে। এটাই হলো আসল গুপ্তধন, তোমাদের প্রাণ। ওস্তাদের মুখ রাগে লাল হয়ে গেল। আমি ভিক্ষা চাইব না, সে মোল্লার উপর ঝাঁপিয়ে পড়ল। মোল্লা, যিনি শারীরিক লড়াইয়ে দুর্বল ছিলেন, ক্ষিপ্রতার সাথে নিজেকে একপাশে সরালেন, আর নিজের লাঠি, যা তিনি ছাদে লুকিয়ে রেখেছিলেন, দিয়ে ওস্তাদের পায়ে আঘাত করলেন। ওস্তাদ হোঁচট খেল। ঠিক সেই সময় ছাদের দরজা ভেঙে পুলিশের এক টুকরো বাহিনী কোতোয়ালের নেতৃত্বে ওপরে চলে এলো। বন্দুক আর তলোয়ার তাক করা হলো। থেমে যাও বেগম, কোতোয়াল চিৎকার করলেন। ওস্তাদ আর রাজিয়া ঘিরে ধরা হয়েছিল। একপাশে মোল্লা, অন্য পাশে পুলিশ, আর পেছনে গভীর খাদ। ওস্তাদ রাজিয়ার দিকে টাকালো। তাদের চোখে একটা সমঝোতা ছিল। তারা সারেন্ডার করবে না, তারা শেষবার লড়বে। ওস্তাদ রাজিয়ার হাত ধরল আর পুলিশের দিকে দৌড় দিল। কালি মুঠি কখনো মাথা নড়ায় না, তারা চিৎকার করল।
কিন্তু মোল্লা এর জন্যেও প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তিনি ছাদের মেঝেতে আগে থেকেই তেল ঢেলে রেখেছিলেন, সেই তেল যা মশালের জন্য ছিল। যেমনই ওস্তাদ আর রাজিয়া দৌড়াল, তাদের পা পিছলে গেল। তারা ধড়াম করে পড়ল আর পিছলে গিয়ে পুলিশের পায়ের কাছে গিয়ে পড়ল। সিপাহীরা তক্ষুনি তাদের জাপটে ধরল, শিকল পরিয়ে দেওয়া হলো। গ্রেপ্তার পর্ব সম্পন্ন হয়েছিল। ৫ জন সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত এখন শিকলবদ্ধ। কোতোয়াল এগিয়ে এসে মোল্লা সৈয়দ কামালকে সালাম করলেন। সৈয়দ সাহেব, আপনি কামাল করে দিয়েছেন, কিন্তু আপনার গুপ্তধন, আপনি বলেছিলেন যে আপনি গুপ্তধন বেচতে এসেছেন, আর আপনার ওই নকশা। মোল্লা নিজের নকল দাড়ি খুললেন। কোতোয়াল আর ডাকাত অবাক হয়ে গেল। মোল্লা নাসির উদ্দিন, ওস্তাদ অবিশ্বাসের সাথে বলল, এই বুড়োটা? মোল্লা হাসতে হাসতে বললেন, গুপ্তধন তো পাওয়া গেছে কোতোয়াল সাহেব, এই দেখুন। মোল্লা নিজের পকেট থেকে ওই দান করা জিনিসপত্রের রসিদগুলো বের করলেন, যা তিনি গোপনে অনাথাশ্রম আর আশ্রমের পরিচালকের কাছ থেকে আগেই তৈরি করিয়ে নিয়েছিলেন। এটা তার ব্যাকআপ প্ল্যান ছিল। এই চোরেরা আজ রাতে শহরকে যা ফিরিয়ে দিয়েছে সেটাই হলো আসল গুপ্তধন। আর নকশার কথা যদি বলেন, মোল্লা ওই কাগজের টুকরোটাকে হাওয়ায় উড়িয়ে দিলেন। নকশা তো শুধু মনের ভুল ছিল, রাস্তা তো সবসময় সোজাই হয়, আমরাই তাকে বাঁকা করে দিই। ওস্তাদ যে এখন সিপাহীদের কবজায় ছিল, মোল্লাকে এক দৃষ্টে দেখছিল। কিন্তু তার চোখে এখন রাগ নয়, বরং একটা অদ্ভুত সম্মান ছিল। তাকে এমন একজন খেলোয়াড় হারিয়েছিল যে তলোয়ারে হাতও ছোঁয়ায়নি। নিয়ে যাও এদের, কোতোয়াল আদেশ দিল। কিন্তু কাহিনী এখানে শেষ হয়নি। মোল্লা জানতেন যে আইনি প্রক্রিয়া দীর্ঘ হয়, আর চোরদের কাছে লুকানো ধন থাকে যা দিয়ে তারা সাক্ষীদের কিনে নিতে পারে। মোল্লাকে এক শেষ পেরেক ঠকতে হতো। যখন ডাকাতরা নিচে নিয়ে যাওয়া হচ্ছিল, মোল্লা ওস্তাদের কাছে গেলেন আর তার কানে ফিসফিস করলেন, ওস্তাদ, একটা কথা বলতে ভুলে গেছি। ওই কোহিনূর যা তুমি ফোয়ারার ওপর রেখেছিলে, ওটা নকল ছিল। আসলটা তো আমি তোমার পকেট থেকে সেই মুহূর্তেই বের করে নিয়েছিলাম যখন তুমি আমাকে জড়িয়ে ধরছিলে। আর ওটা আমি রাজার কোষাগারে জমা করে দিয়েছি, তোমার নামেই। আমার নামে? ওস্তাদ অবাক হয়ে গেল। হ্যাঁ, মোল্লা চোখ টিপলেন। এখন পুরো শহর তোমাকে দানবীর ওস্তাদ বলছে। তোমার ইজ্জত বেড়ে গেছে। এখন যদি তুমি জেল থেকে বাইরে আসো, তবে তোমাকে চুরি নয়, পরিশ্রম করতে হবে, কারণ কেউ দানবীরকে চোর মানবে না। ওস্তাদের মুখ খোলা রয়ে গেল। মোল্লা তাকে শুধু ধরিয়ে দেননি, বরং তার পরিচয় বদলে দিয়েছিলেন। একজন ডাকাতের জন্য সন্ত হিসেবে পরিচিতি পাওয়া সবচেয়ে বড় সাজা ছিল। সে এখন নিজের নিষ্ঠুরতা প্রমাণ করার সুযোগও পাবে না। পুলিশ তাদের নিয়ে গেল। মোল্লা ছাদে একা দাঁড়িয়েছিলেন। ভোরের প্রথম কিরণ ফুটে উঠছিল। চলো, মোল্লা নিজেকে বললেন, এখন বাড়ি গিয়ে আসল ঘুম ঘুমাই। এই নকল রইস সাজা খুব ক্লান্তিকর কাজ। কিন্তু যেমনই মোল্লা নিচে নামতে লাগলেন, তিনি একটা আওয়াজ শুনতে পেলেন, একটা ধীর কিন্তু স্পষ্ট আওয়াজ। এটা জেলের সবচেয়ে গভীর স্তর, যাকে পাতাল কুঠুরি বলা হতো, সেখান থেকে আসছিল। মোল্লা থমকে গেলেন। পুলিশ ডাকাতদের নিয়ে চলে গিয়েছিল। জেল এখন পুরোপুরি খালি ছিল। তাহলে এখানে কে থাকতে পারে? এক সাধারণ মানুষ হয়তো পালিয়ে যেত, কিন্তু মোল্লা নাসিরুদ্দিন সত্যের অনুসন্ধানী ছিলেন। তিনি নিজের পকেট থেকে দেশলাইয়ের বাক্স বের করলেন, সেই যা দিয়ে তিনি সুলেমানকে ভয় দেখিয়েছিলেন, আর একটা মশাল জ্বালিয়ে নিলেন। টলমল পায়ে তিনি সেই অন্ধকার সিঁড়ির দিকে এগোলে যা নিচে যেত। সিঁড়িতে শ্যাওলা জমেছিল আর হাওয়ায় পচা মাংস আর নোনতা গন্ধ ছিল। যেমন যেমন তিনি নিচে নামছিলেন, ঠান্ডা বাড়ছিল। নিচে পৌঁছে তিনি দেখলেন যে এক দেয়ালে একটা খুব পুরনো ফাটল আছে, আর ওই ফাটলের পেছনে একটা গোপন সেল আছে, যা হয়তো নকশাতেও নথিভুক্ত ছিল না। মশালের আলোয় মোল্লা দেখলেন সেখানে একটা খাঁচা ছিল, আর খাঁচার ভেতরে এক অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি, যার দাড়ি মাটি ছুঁইছিল, শিকল দিয়ে বাঁধা ছিল। মোল্লার বুক ধক করে উঠল। এই ব্যক্তি কে ছিল? কে তুমি? মোল্লা জিজ্ঞেস করলেন। বৃদ্ধ নিজের ঘোলাটে চোখ ওপরে তুলল। জল। মোল্লা নিজের কোমরে ঝোলানো জলের মশক থেকে তাকে জল খাওয়ালেন। জল খেয়ে বৃদ্ধের দেহে প্রাণ ভিড়ে এলো। সে মোল্লাকে ভালো করে দেখল। তুমি কালী মুঠ্ঠির লোক নও মনে হচ্ছে। বৃদ্ধ কাঁপানো গলায় বলল। না, মোল্লা নরমভাবে বললেন, কালীমুঠ্ঠি এখন ইতিহাস হয়ে গেছে, ওরা ধরা পড়েছে। আমি মোল্লা নাসিরুদ্দিন, কিন্তু তুমি কে? বৃদ্ধের মুখে একটা অদ্ভুত হাসি এলো, যাতে ব্যথা আর স্বস্তি দুটোই ছিল। আমি এই শহরের আসল খাজাঞ্চি। ২০ বছর আগে যখন ওস্তাদ নিজের দোল বানিয়েছিল, সে সবার আগে আমাকে অপহরণ করেছিল, কারণ আমিই জানতাম যে শহরের রাজকীয় গুপ্তধন, যা সত্যি অস্তিত্বে ছিল, কোথায় লুকানো আছে। সে আমাকে এখানে বন্দি করে দিল। সে রোজ আসত, আমাকে যাতনা দিত, আর জিজ্ঞেস করত যে চাবি কোথায়, কিন্তু আমি কখনো মুখ খুলিনি।
মোল্লা অবাক হয়ে গেলেন। তাহলে তার মিথ্যে কথাটাই সত্যি ছিল। একটা গুপ্তধন ছিল আর একটা চাবিও ছিল। তাহলে ওস্তাদ কখনো জানতে পারেনি? না, বৃদ্ধ বলল। সে ভাবত যে গুপ্তধন সোনার উপর, কিন্তু আসল গুপ্তধন তো জ্ঞানের ছিল। পুরনো পাণ্ডুলিপি আর ঐতিহাসিক নথিপত্রের সংগ্রহ, যা সোনার চেয়েও দামি। আর তার চাবি? বৃদ্ধ নিজের গলায় ঝোলানো একটা তাবিজের দিকে ইশারা করল। মোল্লার চোখে জল এসে গেল। তিনি তক্ষুনি পুলিশকে ডাক দিলেন, যারা এখনও চত্বরে উপস্থিত ছিল। বৃদ্ধ খাজাঞ্চিকে বাইরে বের করা হল। এই খবর আগুনের মতো শহরে ছড়িয়ে পড়ল। মোল্লা শুধু ডাকাতদেরই ধরিয়ে দেননি, বরং শহরের এক হারিয়ে যাওয়া নায়ককেও মুক্ত করেছিলেন। কিন্তু আসল ড্রামা এখনও বাকি ছিল আদালতের। পরের দিন আকবরপুরের আদালতে পা রাখার জায়গা ছিল না। পুরো শহর ভেঙে পড়েছিল। কালীমুঠ্ঠির 5 সর্দার কাঠগড়ায় দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মুখে হারের ভাব ছিল না। তারা ধোয়া জামা কাপড়ে ছিল, হয়তো জেল প্রশাসনকে ঘুষ দিয়ে, আর তাদের মুখে এক অবজ্ঞা ভরা হাসি ছিল। বিচারক নিজের হাতুড়ি বাজালেন। শান্তি, মামলা শুরু করা হোক। সরকারি আইনজীবী দাঁড়িয়ে বললেন, হুজুর, এই লোকেরা ভয়ঙ্কর অপরাধী। এদের গতরাতে পুরনো জেলে শহরে হামলা করার ষড়যন্ত্র করার সময় ধরা হয়েছে। তখনই বিবাদী পক্ষের আইনজীবী, যে শহরের সবচেয়ে দামি আর ধূর্ত আইনজীবী ছিল, দাঁড়িয়ে গেল। আপত্তি আছে মাইলর্ড, আমার মক্কেল কোনো অপরাধী নয়, এরা তো সমাজ সংস্কারক। পুরো কোর্টে হাসির রোল পড়ে গেল। আইনজীবী একটা কাগজ ওড়াল। হাসবেন না, প্রমাণ আমার হাতে আছে। গতরাতে শহরের অনাথাশ্রম, বিধবা আশ্রম, মাদ্রাসা আর প্রধান চত্বরে প্রচুর পরিমাণে অর্থ আর গয়না দান করা হয়েছে। আর এই দান কে দিয়েছে? এই 5 জন নেকদিল মানুষ। কোনো ডাকাত কি নিজের প্রাণ ঝুঁকিতে ফেলে দান করে? অনাথাশ্রমের পরিচালককে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। হ্যাঁ হুজুর, পরিচালক বলল, আমরা সোনার মুদ্রা পেয়েছি, আর পুটলিতে একটা চিরকুট ছিল যার ওপর লেখা ছিল কালীমুঠ্ঠির পক্ষ থেকে ভালোবাসা। আমরা তো এদের মসিহা মনে করি। মোল্লা নাসিরউদ্দিন, যিনি পিছনের সারিতে বসেছিলেন, এটা শুনে হাসলেন। এটা তাঁরই পরিকল্পনার একটা অংশ ছিল, যা এখন ডাকাতরা নিজেদের বাঁচানোর জন্য ব্যবহার করছিল। ডাকাতরা জানত যে চুরি প্রমাণ করা কঠিন, কিন্তু দান প্রমাণ করা সহজ। তারা জনগণের সহানুভূতি জিততে চাইছিল। জজ দ্বিধায় পড়ে গেলেন। একদিকে পুলিশের কাহিনী, অন্যদিকে দানবীর হওয়ার প্রমাণ। যদি এরা দাতা হয়, জজ বললেন, তবে এরা জেলে কি করছিল? ওস্তাদ কাঠঘোড়া থেকে হাত জোর করে বলল, হুজুর, আমরা সেখানে তপস্যা করতে গিয়েছিলাম। ওই জায়গাটা নির্জন। আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছিলাম। এই পুলিশ অকারণে আমাদের হয়রানি করছে। আর ওই লোকটা, সে মোল্লার দিকে ইশারা করল, ওই সৈয়দ কামাল ওরফে মোল্লা নাসিরউদ্দিন একজন ধোকাবাজ। সে আমাদের নকশা বেচে ঠকিয়েছে। আসল অপরাধী সে। পাশা উল্টে যাচ্ছিল। ভিড় এখন মোল্লাকে সন্দেহের চোখে দেখছিল। মোল্লা কি নির্দোষ লোকেদের ফাঁসালেন? মোল্লা কি নিজে খ্যাতি পাওয়ার জন্যই নাটক করলেন? মোল্লা নিজের জায়গা থেকে ধীরে ধীরে উঠলেন। তিনি সাধারণ সুতির পোশাকে ছিলেন। তিনি হাঁটতে হাঁটতে কাঠঘোড়ার কাছে এলেন। অনুমতি আছে মাইলর্ড? মোল্লা জিজ্ঞেস করলেন। অনুমতি আছে, জজ বললেন। মোল্লা, এই লোকেদের দাবি যে এরা দাতা। এটা সত্যিই যে এরা গতরাতে দান করেছে, কিন্তু প্রশ্ন হল, কি ওই ধন এদের ছিল? মোল্লা নিজের পকেট থেকে এক ছোট ডায়েরি বের করলেন। এটা সেই ডায়েরি যা ওই বৃদ্ধ খাজাঞ্চি মোল্লাকে দিয়েছিলেন। এটা কি? জজ জিজ্ঞেস করলেন। এটাই শহরের হিসেবের খাতা হুজুর, মোল্লা বললেন, যাকে 20 বছর ধরে ওই বৃদ্ধ খাজাঞ্চি নিজের মগজে আর পরে এই ডায়েরিতে লিখে সুরক্ষিত রেখেছেন, যাকে ওস্তাদ বন্দি করে রেখেছিল। এতে প্রতিটি চুরির হিসেব আছে, যা কালীমুঠ্ঠি গত 2 দশকে করেছে। ওস্তাদ ভেবেছিল যে খাজাঞ্চি মরে গেছে, কিন্তু সে জেলের দেওয়ালের পেছনে জ্যান্ত ছিল আর প্রতি রাতে এদের কথা শুনত। মোল্লা ডায়েরি খুললেন। তারিখ 12 মাস শ্রাবণ, শেঠ দীনদয়ালের বাড়ি ডাকাতি। চুরি যাওয়া জিনিস 4টে সোনার বালা, যার উপর ময়ূর আঁকা ছিল। মাইলর্ড, কি আমি অনাথাশ্রম থেকে পাওয়া পুটলি দেখতে পারি? অনাথাশ্রমের পুটলি পেশ করা হলো। মোল্লা তার ভিতর থেকে বালা বের করলেন। তার উপর ময়ূর আঁকা ছিল। তারিখ 5 মাস ভাদ্র, রাজকীয় মন্দির থেকে মূর্তির চোখ চুরি। বিধবা আশ্রমে পাওয়া থলিতে 2টো নীলকান্থমণি পাওয়া গেছে। এটা কি কাকতলীয়? কোটে ফিসফাস শুরু হয়ে গেল। ওস্তাদের মুখ সাদা হয়ে গেল। তার নিজেরই দান এখন তার গলার ফাঁস হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে দান করে সে সহানুভূতি কুড়বে, কিন্তু মোল্লা সেই দানকেই চুরির প্রমাণ বানিয়ে দিলেন। এ তো ষড়যন্ত্র, ওস্তাদ তোতলাল। ষড়যন্ত্র নয় ওস্তাদ, এটা কর্ম, মোল্লা বললেন। তুমি ভাবলে যে তুমি ধনকে এদিক থেকে অধিক করে নিজের পাপ ধুয়ে নেবে, কিন্তু তুমি ভুলে গেলে যে ধনেরও নিজের স্মৃতিশক্তি থাকে। তুমি যা দিয়েছ তা কখনো তোমার ছিলই না, তাই ওটা দান নয়, বরং প্রমাণের হস্তান্তর, অর্থাৎ ট্রান্সফার অফ এভিডেন্স ছিল। জাজ মাথা নাড়লেন। এখন সব পরিষ্কার ছিল। কিন্তু মোল্লা এখনও থামেননি। তাকে কাহিনীর নৈতিক সমাপ্তি করতে হতো। তিনি ওস্তাদের কাছে গেলেন। ওস্তাদ, তুমি বললে যে আমি তোমাকে ধোঁকা দিয়েছি। তুমি বললে যে আমি তোমাকে হীরের পাহাড়ের লোভ দেখিয়েছি। কিন্তু মনে করো, আমি নকশার শেষে কি লিখেছিলাম? মুক্তির দ্বার।
হ্যাঁ, ওস্তাদ চিৎকার করল, আর ওই দ্বার ওই নর্দমায় খুলল। তুই আমাদের নর্দমায় ঠেলে দিলি। না, মোল্লা হাসতে হাসতে বললেন, নর্দমা তো তোমরা নিজেরাই বেছেছিলে, আমি তো জেলের নকশা দিয়েছিলাম। জেলই হল মুক্তির দ্বার আমার বন্ধু, অপরাধ থেকে মুক্তি, তোমাদের নিজেদের লোভ থেকে মুক্তি। বাইরে তোমরা সবসময় পালিয়ে বেড়াতে, ভয়ের ছায়ায় বাঁচতে, খসখস শব্দে তলোয়ার বের করতে, কিন্তু এখন তোমরা এখানে নিরাপদ। তোমাদের পালাতে হবে না, তোমাদের লুকাতে হবে না। আমি তোমাদের সেই শান্তি দিয়েছি যা তোমরা দৌলত দিয়ে কিনতে পারতে না। পুরো কোর্টে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। মোল্লার শব্দে এমন এক সত্য ছিল যা কেউ খণ্ডন করতে পারত না। সাজা শুধু দণ্ড নয়, বরং সংশোধনের একটা সুযোগও বটে। জাজ নিজের রায় শোনালেন। তৈরি সমস্ত প্রমাণ আর সাক্ষীর পরিপ্রেক্ষিতে আদালত কালীমুঠ্ঠি দলকে দোষী সাব্যস্ত করছে। যেহেতু এরা না বুঝেই সঠিক কিন্তু লুট করা মাল ফেরত দিয়ে দিয়েছে, তাই এদের ফাঁসি নয় বরং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। আর মোল্লা নাসিরুদ্দিনকে তার বুদ্ধিমত্তা আর সাহসের জন্য শহরের সম্মানীয় রক্ষক ঘোষণা করা হচ্ছে। হাতুড়ি বাজল, ফায়সালা হয়ে গেল। সিপাহীরা ডাকাতদের নিয়ে যেতে লাগল। যেতে যেতে ওস্তাদ থামল। সে মোল্লাকে দেখল। তার চোখে এখন ঘৃণা ছিল না, বরং একটা ক্লান্ত সম্মান ছিল। তুমি জিতে গেলে মোল্লা, ওস্তাদ বলল, কিন্তু একটা প্রশ্ন আছে। ওই জাদুকরী নকশা, ওটা কি ছিল? ওই যে 3টে টুকরো জুড়ল? মোল্লা হাসলেন। ওটা? আরে ওটা তো আমার পুরনো ঘুড়ির কাগজ ছিল, যা গত বছর ছিঁড়ে গিয়েছিল। আমি শুধু তার ওপর কিছু হিজিবিজি টেনে দিয়েছিলাম। দেখেছ, কখনো কখনো আবর্জনাও গুপ্তধন হয়ে যায় যদি দেখার মতো নজরে লোভ থাকে। ওস্তাদ অবাক হয়ে গেল। সে সারা জীবন যে বুদ্ধিমত্তার উপর অহংকার করে এসেছে তা এক ঘুড়ির কাগজের কাছে হেরে গেল। সে মাথা নিচু করে চলে গেল। কোর্টের বাইরে উৎসবের আমেজ ছিল। মানুষ মোল্লাকে কাঁধে তোলার জন্য দৌড়াচ্ছিল, ঢোল বাজছিল। কিন্তু মোল্লা হাত জোন করে সবাইকে থামালেন। বন্ধুরা, মোল্লা ভিড়কে সম্বোধন করে বললেন, আজ আপনারা হাততালি বাজালেন কারণ আমি চোরদের ধরিয়ে দিলাম, কিন্তু মনে রাখবেন, কালীমুঠ্ঠি জন্মই নিল কেন? কারণ আমাদের ভেতরে লোভ ছিল। আমরা সস্তা মাল কিনতে চাইতাম, তা চুরিরই হোক। আমরা নিজের সুরক্ষার জন্য অন্যদের উপেক্ষা করতাম। চোর বাজার তখনই চলে যখন ক্রেতা থাকে। ভিড় শান্ত হয়ে গেল। আমি ওই 5 ডাকাতকে জেলে পাঠিয়ে দিলাম, মোল্লা চালিয়ে গেলেন। কিন্তু যে ছোট চোর আমাদের ভেতরে বসে আছে, যে ট্যাক্স ফাঁকি দেয়, যে কম ওজনে দেয়, যে ঘুষ দেয়, তাকে কে ধরবে? আসল বাহাদুরি অন্যকে সংশোধন করা নয়, নিজেকে সংশোধন করা। যেদিন এই শহরের প্রতিটি মানুষ সৎ হয়ে যাবে, সেদিন কোনো মোল্লা নাসিরুদ্দিনকে প্রাণ ঝুঁকিতে ফেলে জাল বিছাতে হবে না, তখন সূর্যের আলোও সততার সাথে প্রবেশ করবে। মানুষের চোখ নিচু হয়ে গেল। এটা জয়ের উল্লাস নয়, বরং আত্মচিন্তার মুহূর্ত হয়ে দাঁড়িয়েছিল। মোল্লা ভিড় থেকে বেরিয়ে নিজের খচ্চরের কাছে গেলেন। খচ্চর এখনও সেখানেই দাঁড়িয়ে জাবর কাটছিল। মোল্লা তার পিঠ চাপড়ালেন। চলো ভাই, মোল্লা বললেন, অনেক হিরো হওয়া হলো, এবার বাড়ি চলি। গিন্নি সবজি আনতে বলেছে, আর যদি আমি খালি হাতে যাই তবে বাড়িতে যে আদালত বসবে সেখানে কোনো উকিল বাঁচাতে পারবে না। আর এইভাবে নিজের চিরপরিচিত হাসির সাথে মোল্লা নাসিরুদ্দিন ভিড় থেকে দূরে নিজের সাধারণ দুনিয়ায় ফিরে গেলেন। পেছনে পড়ে রইল এক নিরাপদ শহর, এক আবাদ অনাথাশ্রম, আর একটা শিক্ষা যা শতাব্দী ধরে মনে রাখা হবে। চোরাবাজার এখন উজাগ হয়ে গিয়েছিল। সেখানকার সরু গলিগুলোতে এখন বাচ্চারা খেলত। পুরনো জেল এখন সত্যিই জাদুঘর হয়ে গিয়েছিল, যেখানে মানুষ লোভের পরিণতি দেখতে আসত। আর সেই জাদুঘরের প্রধান দ্বারে মোল্লার ওই ছেঁড়া ঘুড়ির নকশা এক কাঁচের ফ্রেমে বাঁধানো ছিল, যার নিচে লেখা ছিল, দুনিয়ার সবচেয়ে বড় গুপ্তধন সন্তোষ, আর সবচেয়ে ভারী বেড়ি হল লোভ। তো বন্ধুরা, এই ছিল মোল্লা নাসিরুদ্দিনের সেই মহাকাব্যিক জাল, যা শুধু 5 ডাকাতকেই নয়, বরং পুরো শহরের চিন্তাধারা বদলে দিয়েছিল। এই কাহিনী আমাদের শেখালো যে বুদ্ধি বলের চেয়ে বড় হয়, আর সত্যের পথ বাঁকা হতে পারে, কিন্তু গন্তব্য সবসময় সঠিক হয়। আপনাদের এই পুরো যাত্রায় মোল্লার কোন চালটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? যখন তিনি নিজেকে বোকা ব্যবসায়ী বললেন, যখন তিনি ডাকাতদের দিয়ে দান করালেন, নাকি শেষে যখন তিনি ঘুড়ির কাগজের সত্যিটা বললেন? যদি এই কাহিনী আপনার মুখে হাসি আর হৃদয়ে একটা ভালো শিক্ষা দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, কাহিনী শেষ হয়, কিন্তু তাদের শিক্ষা সবসময় বেঁচে থাকে। আমরা খুব শীঘ্রই ফিরব এক নতুন আর রোমাঞ্চকর কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সৎ থাকুন আর দেখতে থাকুন সালাম ভয়েস। ধন্যবাদ।